আসতেছে এখন। ওই যে আজকে থেকে কুয়ালালামপুরের যে সেলেঙ্গোর স্টেটটাতে ওপেন করে দিছে, জাস্ট গো অ্যান্ড টেক ইউর টিকা। মানে রেজিস্ট্রেশন করা লাগবে না, ফিজিক্যালি চলে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। কয়েকদিন পরে মনে হয় সারা মালয়েশিয়াতে এটা করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো হসপিটাল, যে কোনো প্রাইভেট ক্লিনিক, যে কোনো জায়গায় গেলেই হবে। আমাদের অবশ্য গ্রামের দিকে মানে থানা শহরের দিকে যেটা শুনলাম যে সিনোফার্মের যে টিকাটা দিতেছে, জাস্ট কারো যদি এনআইডি কার্ড থাকে অথবা ইভেন তো গার্মেন্টস কর্মীদের যদি হলো গার্মেন্টস এর আপনার আইডি কার্ড থাকে, জাস্ট যাবে আর টিকা দিবে। সেটাই সেটাই উচিত আসলে। সেটাই উচিত, রাইট। নাইলে এই জিনিস থামাইতে কারণ যে জিনিসটা সবার জন্য, সেটা বাতাসের মতো হওয়া উচিত। বাতাসের মতো হওয়া উচিত, রাইট। সিচুয়েশন খুবই খারাপ। আপনাদের পাশের দেশের অবস্থা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর। মানে এটার প্রভাব মালয়েশিয়াতে কিরকম পড়ছে? মালয়েশিয়াতে ভালো পড়ছে। মালয়েশিয়াতে একটা হিসাব দিছিলাম না, 18 গুণ যদি বেশি হতো বাংলাদেশ, এই কি বলে বাংলাদেশের, তাহলে সমান বলা যেত। কারণ মালয়েশিয়া হচ্ছে দেশটা 3 গুণ বড় বাংলাদেশের থেকে, আর জনসংখ্যা হচ্ছে 6 ভাগের 1 ভাগ বাংলাদেশের। তো তাহলে ইয়ে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 18 গুণ বেশি বাংলাদেশ। তো 18 গুণের তুলনায় যে মৃত্যুর সংখ্যা এবং নতুন কেসের সংখ্যা প্রায় সমান। সেই হিসাবে মালয়েশিয়ার অবস্থা খারাপ তাহলে। হ্যাঁ, খুবই খারাপ। মালয়েশিয়াতে খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে এরা হচ্ছে প্রচুর ডায়াবেটিক রোগী, চিনি খায় প্রচুর এরা। সেই হিসাবে তো মোটা না তো। কে বলেছে মোটা না? তাই নাকি? পাতলা মানুষ খুব কম দেখা যায়। খালি চিনি খায়, খালি চিনি খায়। ওদের তরকারিতেও চিনি দিয়ে বসে রাখে, মিষ্টি লাগে। মানে আপনি যদি কোনো কারি খান, আমরা ঝাল কারি বলি, ওদের হচ্ছে মিষ্টি ওটা। টকটকে লাল কিন্তু মিষ্টি লাগবে খাইতে। হ্যাঁ, মিষ্টি দিয়ে দেয়, সব তরকারিতে চিনি দেয়। এই যে গতদিন হচ্ছিল বাংলাদেশে 9,000, এত কমলো, ব্যাপার কি? টেস্টই করে না। গতকাল বাংলাদেশে মারা গেছে 218 জন। 218 জন, আর মালয়েশিয়ায় 165 জন। সেই হিসাবে মালয়েশিয়ার রেশিও বেশি। হ্যাঁ, আর বাংলাদেশে নতুন ধরা পড়ছে হলো, নতুন কেস হচ্ছে 9,300+। এটা এটা ঠিক না, কারণ হচ্ছে অনেকে টেস্ট করবে না। টেস্ট করবে না। আর মালয়েশিয়া হচ্ছে 17,700+। ওইটা ওইটা মোর এন্ড লেস স্যার মালয়েশিয়াটা অ্যাকুরেট। বাংলাদেশে যেটা হয় কি হাইট হয়, প্রচুর হাইট হয়, মানে জানেই না যে তার করোনা হয়েছে। তবে এই জন্য ওইটা না দেখে আমরা যদি ডেটটা দেখি, তাহলে তো একটা বোঝা যায়। একটা বোঝা যায়। হ্যাঁ। 218 আর 165, অলমোস্ট কাছাকাছি। কিন্তু ইন্দোনেশিয়াতে একেবারে ইন্দোনেশিয়ার অবস্থা তো খুবই যাতা। 1800 মারা গেছে গতকালকে। 1800 মারা গেছে গতকাল। হ্যাঁ, মারা গেছে 1800। কারণ হাইয়েস্ট মারা যাচ্ছে ইন্দোনেশিয়াতে এখন। আমেরিকা আবার আবার বাড়ছে। সব দেশেই বাড়তেছে স্যার কম বেশি। তার মানে হচ্ছে কি, ওই যে পরশুদিন আমেরিকায় 1,01,000 নতুন ধরা পড়ছে। নতুন ধরা পড়ছে পরশুদিন আমেরিকা। এটা কি স্যার আপনি ওয়ার্ল্ড মিটার থেকে দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। এটার কারণ হচ্ছে আমেরিকায় আবার ওরা সব খুলে দিচ্ছে আর কি, স্কুল অনেকগুলাই খুলে দিচ্ছে, অফিস খুলে দিচ্ছে। আমেরিকায়ও বাড়বে সব জায়গাতেই। মানে থার্ড ওয়েভ নাকি আসতেছে, থার্ড ওয়েভে নাকি সব থেকে বেশি লোক মারা যাবে, তাই এক্সপেক্ট করছে সায়েন্টিস্টরা। কারণ এখনই তো মনে হয় থার্ড ওয়েভ চলতেছে। থার্ড ওয়েভ চলতেছে ইউরোপ আমেরিকার দিকে, সব থেকে বেশি মারা যাওয়ার কথা। কারণ যদি এই সময় ভাইরাসটা আবার নতুন মিউটেশন করে, যদি বলে যে এই আগের যেহেতু মানে ভ্যাকসিনে কাজ করবে না, কি একটা অবস্থা হবে বলেন তো? স্যার এটা হলো ফোর্থ ওয়েভে এটা আশঙ্কা করতেছে। থার্ড ওয়েভ পর্যন্ত, হ্যাঁ ফোর্থ ওয়েভে মানে না না নতুন ভেরিয়েন্ট আসবে বোধহয়। তানভীর ভাই, ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা, সেটাই অলরেডি আমাদের কারেন্ট যে ভ্যাকসিন গুলো আছে অনেক ক্ষেত্রে অকার্যকর। অ্যাস্ট্রাজেনেকা অকার্যকর। মডার্না হচ্ছে গিয়ে এটার অ্যাকুরেসি 90 to 94%, সেখানে মডার্নাও মাঝে মাঝে ফেল মারতেছে ডেল্টা ভ্যারিয়েন্টের কাছে। ঠিক আছে।
সো ডেল্টা ভ্যারিয়েন্টেই আপনার থার্ড ওয়েভ আপনার অনেকটুকু সাফা হয়ে যাবে পৃথিবী, যেটা মনে হইতেছে যদি। গতকাল একটা কাহিনী, আমি একটু স্যার সময় নিতেছি, স্যার একটু সময় নিতেছি আমি সেটা গতকাল মানে আমার এক ফ্রেন্ডের ফ্যামিলিতে, ফ্রেন্ডের আম্মা, ফ্রেন্ডের ওয়াইফ, বাচ্চা, 4 জন আক্রান্ত হয়েছে। তো এরা আবার শুনলাম যে আমার ফ্রেন্ডই বলতেছে যে 3 মাস আগেই অ্যাস্ট্রাজেনিকা নিচ্ছে, বুঝছেন? তো এদের সিমটম কি, প্রথম 3 দিন খুব ঠান্ডা জ্বর কাশি ছিল, ঠিক আছে, পুরো হোল ফ্যামিলি মেম্বারদের। কিন্তু 3 দিন পর মোটামুটি গ্রাজুয়ালি তারা ভালোর দিকে, ঠিক আছে। তো আমার ফ্রেন্ড সন্দেহবশত চিন্তা করলো যে ওর আম্মার মানে একটু টেস্ট করবে, ঠিক আছে, টেস্ট করে দেখে যে করোনা এফেক্টেড। সাথে সাথে নিজেরটা করলো, ওয়াইফেরটা করলো, বাচ্চাটা করলো, 3জনই করোনা এফেক্টেড ছিল, কিন্তু তাদের এখন সিমটম গুলা নাই। তো মোটামুটি ওই যেটা হয় কি, আমিও এটা শুনছি, ডাক্তারদের মুখে শুনছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনার ডেল্টা ভেরিয়েন্ট মানে বাইপাস করতেছে আপনার টিকাটা, আর কিছু কিছু ক্ষেত্রে মানে ভালোর ক্ষেত্রে সেটা হইতেছে হলো ডেডলি হইতেছে না রোগীদের ক্ষেত্রে, যারা অলরেডি টিকা নিয়ে ফেলছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, বুঝছেন, এখন আসলে কিছু বলার নাই, আল্লাহ। আমাদের বাবার আপনি যদি টিকা নিয়ে থাকেন তাহলে হয়তো আইসিইউ তে যাওয়া লাগবে না। জি জি, ডেডলি হইতেছে না ব্যাপারটা। আমার দুইজন আমার আমার আপন বোনেরই হয়েছে, টিকা নেওয়া আছে, তারপরেও আবার ধরা পড়ছে। স্যার, আমাদের যে এক্স কলিগ, যেটা উনি আমাদের এক্স কলিগ ছিল, খুব ভালো, এই যে কিছুদিন আগে মারা গেল, আচ্ছা। ওনার কিন্তু টিকা নেওয়া আর ভ্যাকসিন নেওয়া আছে, ছিল আর কি। ওনার ওয়াইফ হচ্ছে ডক্টর, রংপুর মেডিকেলের। সো উনি এমন একজন মানুষ, উনি খুব বেছে বেছে খায়, ঠিক আছে। আপনার আমটা কিনবে, সেটাও মনে করেন যে ওনার নিজের রাজশাহীর আম না হইলে উনি খায় না, এরকম আর কি। বাসা থেকে একদমই বের হইতো না। এই লোকের যখন ডাক্তার দেখে বললো যে ওনার 70% লাংস হচ্ছে গিয়ে শেষ, তখন ওনার বোনদেরকে জিজ্ঞেস করলো যে উনি কি সিগারেট টিকেট খাইতো কিনা। উনি জীবনে কোনোদিন সিগারেট খায় নাই, লিকার কোনোদিনই ছুঁয়ে দেখে নাই, ঠিক আছে। সো এই লোকের হচ্ছে এই অবস্থা। ওনাকে ভেন্টিলেশনে যেতে হয়েছে, ওনাকে লাস্টলি হচ্ছে যেদিন মারা গেছে সেদিন সকালবেলা লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল, পায়ের আঙুল নড়ছে বলে ওনাকে আবার লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু বিকালে তো মারাই গেল শেষ, খুব মানে আলটিমেটলি ডেড ইয়ে করা হলো আর কি। সো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, কোন দিক থেকে যে কি হচ্ছে, কোনটা যে ডেল্টা, কোনটা যে ডেল্টা না, কোনটা যে অ্যাস্ট্রাজেনকা কাজ করতেছে, কোনটা যে মডার্না কাজ করতেছে না, মানে এটা আসলে কেউ আমরা আসলে বলতে পারতেছি না। বলতে পারছি না। আমার শ্বশুর শাশুড়ি জীবনে কোনোদিন মানে এই মানে গত বছর মার্চের পর থেকে বেরই হয় নাই বাসা থেকে, একদমই বের হয় নাই, ঠিক আছে। কোরবানির গরুটা পর্যন্ত দেখতে নিচে নামে নাই আমার শ্বশুর, তাদেরকে পর্যন্ত স্কোয়ারে ভর্তি করা লাগছে। সো এটা আসলে মানে কি যে হইতেছে, এটা আসলে আমরা কেউই আসলে বুঝে উঠতে পারবো না কোনোভাবেই। তো সাবধানে থাকা ছাড়া, অ্যান্টিভাইরাস মানে ভ্যাকসিন নিলে পরেই। আপনি সাবধানে যারা আছে, যে অনেক হ্যাঁ, অল্প, তো তা হ্যাঁ, ওই যে আপনি বললেন যে আপনার শ্বশুর বেরই হয় নাই, তো হ্যাঁ, কোত্থেকে বললো? মানে আসলে যখন মৃত্যু আসবে মানুষের, আলটিমেটলি এই জিনিসটাই প্রতিষ্ঠিত হবে, দেখবেন মৃত্যু যেদিন লেখা আছে সেদিনই হবে। তো সেটাই। এটা এটা হচ্ছে যে আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয়, এছাড়া কোনো আসলে, কারণ একজন পেশেন্টের সাথে সারা দিন থাকা লোকেরও হচ্ছে না, না, রাইট রাইট। তাই না? আপনি যতই সতর্ক থাকেন, এ এ কি করবে? এক ওয়াইফ তার হাজবেন্ডকে নিয়ে হসপিটালে আছে 14-15 দিন, তার এক ফোঁটা কিছুই হয় নাই। আই এগ্রি স্যার। আমার শ্বশুরের সাথে আমার সম্বন্ধী টানা 20 দিন ছিল, আমার সম্বন্ধীর কিছু হয় নাই। সেটাই। ওইটাই বিষয়টা হচ্ছে যে আমি যেটা দেখছি আসলে, একটা হচ্ছে, প্রথম হচ্ছে ওটা তো একদম থাম্ব রুলস, যে যার মৃত্যু যেদিন হবে সেদিন একটা একটা সেকেন্ডও চেঞ্জ করার উপায় নাই। এটা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে, বাট তারপর আমি থাম্বলি বিশ্বাস করি বলে আমি থাম্ব রুলস বলছি। দ্বিতীয়টা হচ্ছে আপনার ইমিউন সিস্টেম। আপনার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, তাহলে আপনি ওই করোনার মধ্যে নাক ডুবায় থাকলেও কিছু হবে না, কারণ আপনার ইমিউন সিস্টেম করোনাকে মেরে ফেলবে ভিতর ঢুকলে। এটা হচ্ছে একদম সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট আপনার। আপনি মনে করেন যে আমাদের করোনা ঢুকছে না, যাদের করোনা হয় নাই তাদের হয়তো করোনা এফেক্ট করে কিছুই করতে পারছে না, যার জন্য তার কিছু হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আপনি ইমিউন সিস্টেমটা যদি কম থাকে তাহলে কিন্তু রিস্ক। তার মানে আপনি ঘরের মধ্যে যদি পালায় বসেও থাকেন, তাও আপনাকে ধরতে পারে, যদি আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়। ইমিউন সিস্টেম বাড়ানোর উপায় কি, স্ট্রং করার উপায় কি? প্রচুর হাঁটতে হবে, এইখানে তো
আমি বলি there are 6 poisons you have to কি বলে এটাকে you have to discard from your fooding system 6 or 5 হোয়াইট পয়জন বলে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে চিনি, 2 নম্বর হচ্ছে সাদা চাল, সাদা আটা, পাস্তুরিত দুধ। এগুলা মানুষের প্রচন্ড ক্ষতি করে। চিনি আর লবণ। হ্যাঁ, আপনি যতগুলো আমরা রিফাইন করে খাই সেইগুলাতেই সমস্যা বেশি। মালয়েশিয়াতে মূল কারণ হচ্ছে এরা চিনি খায়, আর কোনো কারণ নাই। কারণ এত হাইজেনিক সবকিছু। হ্যাঁ, আমি তো মালয়েশিয়াতে আসলে কোনো রকম ঠান্ডা জ্বর এসব কিছুই হয় না কখনো, কিন্তু এদের তো সাইজ করে ফেলতেছে একেবারে ব্যাপক হারে। এখন মসজিদে যাওয়া নিষেধ করে দিছে আমাদের। মসজিদে নতুন আইন করেছে, যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা যাবে শুধু। আমাদের এখানে মসজিদে তালা ভেঙে ফেলতেছে যদি মসজিদে ঢুকতে না দেওয়া হয় আর কি। ওই যে বললাম তো, আপনি আপনি এইভাবে করে হবে না। আপনি এক সময় এই যে মালয়েশিয়া বলতেছে এখন যে হয়তো আগস্টের পরে সব ওপেন করে দেবে, কোনো ক্লোজ থাকবে না। স্যার ইউএসএ তে তো স্যার যে ভ্যাকসিন স্যার ম্যাক্সিমাম কভার করছে বলে ছাড়ছে স্যার, তারপরে তো স্যার লাভ হইতেছে না স্যার। লাভ হচ্ছে না, আবার দেখা যাবে যেই মিউটেশনটা আরেকটা চেঞ্জ করবে তখন আমেরিকা যখন আবার মরা শুরু করবে আবার আবার লকডাউনে যাবে দেশ। এরকম করবে, করতে করতে বেশ অনেকদিন চলবে মনে হচ্ছে এই কাহিনী। স্যার মিনিমাম 10 বছর মানে তছনছ করে দেবে সারা পৃথিবীকে। তার মানে কি ওই যে সেই ওই আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা ওইটাই কি ঠিক? আমি একটা অবাক হয়ে দেখলাম যে আমাদের যারা ইসলামী স্কলার, যারা যে ইমাম মাহাদি, দাজ্জাল এসব নিয়ে আলোচনা করে, এবং আমি ইদানিং ইহুদি রাবাই আছে না, মানে যারা ইহুদি ধর্মের রাব্বি, হ্যাঁ রাবাই, তো রাবাইদের বক্তব্য আর আমাদের এই ইসলামী স্কলারদের বক্তব্য এই জায়গাটা এক, হুবহু মিলে যাচ্ছে এবং কনসিকুয়েন্সটাও মিলে যাচ্ছে। টাইমিং গুলো ওরা একই টাইমিং বলতেছে। ওকে, আমরা শুরু করি। ঠিক আছে। আমরা কোন চ্যাপ্টারে ছিলাম ভুলে গেছি তো আমি। পঞ্চম চ্যাপ্টারের ইনসিডেন্ট, ওখান থেকে শুরু হবে আর কি। আচ্ছা, ইনসিডেন্ট হচ্ছে আমি মনিটরিং রিস্ক হয়ে গেছে না? জি স্যার। রিস্ক হয়ে গেছে, আমরা শুরু করব ইনসিডেন্ট। ওকে, তো আমরা তো চ্যাপ্টার 5ই পড়তেছি, রাইট? এখন চ্যাপ্টার 5 এ আছি। ঈদের। ওকে, আচ্ছা, এটা একেবারে লাস্ট এপিসোড। এটা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। ইনসিডেন্ট বলতে আসলে কি বোঝায়? অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্টের মধ্যে পার্থক্য কি? স্যার ইনসিডেন্ট তো হচ্ছে ঘটনা, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা। এক্স্যাক্টলি। এমন হচ্ছে ওভারঅল আমরা যেমন বলি, ধরেন একটা জেনারেলাইজ কথা, ইনসিডেন্ট ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, এনি কাইন্ড অফ ইনসিডেন্ট হতে পারে। বাট এখানে অ্যাক্সিডেন্ট কেন বলছে না? কারণ আমাদের ডিফেক্ট নিয়ে আসলে কম। ইনসিডেন্ট ম্যানেজমেন্ট আসলে ডিফেক্ট ম্যানেজমেন্ট, একই কথা। তো ডিফেক্টটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলছি না, ইনসিডেন্ট বলছি। কারণ আমরা যখন কোনো একটা ঘটনা ঘটে আমাদের জীবনে, সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে দুর্ঘটনা, আর একটা হচ্ছে সুঘটনা বলে কিছু নাই, ঘটনা মানে ভালো ঘটনা। তো ইনসিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট দুইটা আছে না? যেমন অনেক কিছুর আবার তিনটা একটা জেনারেলাইজড ফর্ম আছে। যেমন স্মেল হচ্ছে একটা জেনারেলাইজড ফর্ম। ব্যাড স্মেল আছে, আবার ফ্রেগ্রেন্স আছে না, গুড স্মেল আছে। বাট ইনসিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট এটা
মানে সবগুলাকে ইনসিডেন্ট বলে, আর আমরা দুর্ঘটনাগুলোকে আমরা অ্যাক্সিডেন্ট যেটা বলি, নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। তো আমাদের ডিফেক্ট কি অ্যাক্সিডেন্ট না ইনসিডেন্ট? ইনসিডেন্ট। কেন কেন অ্যাক্সিডেন্ট না? কারণ তো জি- ডিফেক্ট কে কাজ করতেছে, সো এটা তো ইনসিডেন্টই হবে। ডিফেক্ট হতেই পারে, হিউম্যান এরর হিসেবে ডিফেক্ট হতেই পারে। না, ডিফেক্ট আমরা অ্যাক্সিডেন্ট কে মানে ইনসিডেন্ট কেন বলছি, কারণ হচ্ছে যে আমি সবগুলাই নেব এখানে। একজন ইউজার বা একজন টেস্টার ডিফেক্ট মনে করেও ডিফেক্ট না এরকম জিনিসও রিপোর্ট করতে পারে। সো যে কোনো ধরনের ঘটনায় আমি রেকর্ড করতে পারি, সেই ঘটনাকে আমি অ্যাক্সিডেন্ট হিসাবে নেব, মানে ডিফেক্ট হিসাবে নেব নাকি ডিসকার্ড করব, সেটা পরের ডিসিশন। বিফোর দ্যাট আমাকে আগে প্রথমে সব নিতে হবে, এই জন্য এটাকে ইনসিডেন্ট বলা হয়েছে। আচ্ছা, ইনসিডেন্ট কি? অ্যাকচুয়ালি আমরা এরর বা ডিফেক্টস যখন আমরা পাই টেস্টিং এর সময়, সেগুলো সবগুলোকে আমরা কমনলি ইনসিডেন্ট বলবো। এখানে এই পুরো চ্যাপ্টারে ইনসিডেন্ট মানে হচ্ছে ডিফেক্ট বলেন বা এরর্স বলেন, সবই হচ্ছে একই জিনিস। So tester executes specified test cases and record the result. It is a normal consequence একজন টেস্টারের। Afterwards, they analyze the deviations between expected and actual data. Failures are identified, for example, failures in documents, in code, in output data, or test object, or in help text. যে কোনো জায়গায় ফেলিওর হতে পারে। At this point in time, the task of the tester is finished. টেস্টারের টাস্ক এখানেই শেষ, কারণ সে ডিফেক্ট রিপোর্ট করা হয়ে গেছে for the time being. Tester waits for corrected version of the program to perform a retest. তাহলে টেস্টার যখন ডিফেক্ট রিপোর্ট করে দিয়েছে, এখন সে অপেক্ষা করছে ডেভেলপার কখন বা প্রোগ্রামার কখন সেটাকে ফিক্স করে আবার আমাকে দেয়, আমি যাতে আবার রিটেস্ট পারফর্ম করতে পারি। The further tracking of the error is done using the incident management system. তাহলে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এমন একটা সিস্টেম যার ভিতরে আমরা ডিফেক্ট ম্যানেজমেন্টও বলতে পারি, এরর ম্যানেজমেন্ট বলতে পারেন, বাট কমনলি আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বলবো। টেস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলবো, যেমন আমরা ইউনিট টেস্ট না বলে আমরা কম্পোনেন্ট টেস্ট বলেছি। কম্পোনেন্ট টেস্ট একটা সুন্দর কথা। ঠিক এরকম ডিফেক্ট ম্যানেজমেন্ট না বলে এখন থেকে আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বলবো। ডিফেক্ট ম্যানেজমেন্ট বা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট একটা সিস্টেম যার ভিতরে আমরা, এটা ডেটাবেস বলতে পারি, একটা সফটওয়্যার যার মাধ্যমে আমি ডিফেক্ট রিপোর্ট করব, টেস্টার ডিফেক্ট রিপোর্ট করবে এবং ওই ডিফেক্ট রিপোর্টকে যাদের কাছে যাবে তাদের কাছে গিয়ে অ্যাসাইন করা যাবে কাউকে, কে ফিক্স করবে। হ্যাঁ, ফিক্স করার পরে সে আবার রিটার্ন করবে, আমি দেখতে পাবো যে হ্যাঁ ফিক্স হয়েছে, আমি আবার টেস্ট করব, টেস্ট করে আমি আবার অ্যাকনলেজ করব অথবা আমার কমেন্টস দেব বা রিমার্কস দিয়ে দেব, বা কোনোটা সলভ হলো, কোনোটা আমরা দেখতে পারবো যে কোন কতগুলা ডিফেক্ট আসতেছে, কতগুলা ডিফেক্ট এখনো পেন্ডিং আছে, এখনো অনগোয়িং প্রসেস ইয়ের জন্য কি বলে ফিক্সিং বা ডিবাগিং প্রসেসে চলতেছে। কোনো ডিফেক্ট রিপোর্ট এসেছে না, এটার কোনো ডিফেক্ট না, কোনো ডিফেক্ট শেষের দিকে আছে। হ্যাঁ, মানে স্ট্যাটাস দেখতে পারি ডিফেক্টের, যাতে করে যে ডিফেক্ট রিপোর্ট করেছে সে যেন বুঝতে পারে যে ও আচ্ছা আমার ডিফেক্ট নিয়ে কাজ হচ্ছে। কোনো ডিফেক্ট এখনো টাচই করে নাই, হ্যাঁ, ডেভেলপাররা। সো এই টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা বলছি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার, জিরা জিরা কি তাহলে একটা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। কারণ জিরায় তো আমরা সব প্রোগ্রেস দেখতে পারি, মানে কি হচ্ছে ইস্যুটার। হ্যাঁ, হতে পারে, কিন্তু ওখানে জিরা থেকে শুধু ডিফেক্ট থাকে না, অন্য কিছু থাকে। জিরা তো একটা বড় টুল, তার ভিতরে যদি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে হতে পারে। যেমন আমরা গ্রসলি যদি একেবারে বলি যে শুধু ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যে সফটওয়্যার কাজ করে, যেমন ওপেন সোর্স মেন্টিস, হ্যাঁ, টাইপ অফ এমন হতে পারে যে একটা স্যুটের ভিতরে অনেক টুলস থাকতে পারে। যেমন ইউএফটির ভিতরে
দুনিয়ার মোটামুটি টেস্টিং এর সব এরিয়ায় কভার করেছে ওরা। তো জিরাতে যতটুকু পারবে, জিরা তো একটা বোর্ডও কি বলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট বোর্ডও, তাই না? তো জি জিরা স্যার। হচ্ছে একটা কমনলি, তার ভিতরে যদি ইনসিডেন্টের এই ব্যাপারটা থাকে তাহলে হবে, এটা একটা ফিচার। স্যার ট্রেলোকে আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে ট্রেলো। ট্রেলো ডেভেলপমেন্ট যে জন্য বলা যায় প্রজেক্ট ম্যানেজমেন্টের, বাট তার ভিতরে যদি আমি এখন কোন ইনসিডেন্টকে দিয়েও করতে চাই, যে ঠিক আছে আমি একটা রিপোর্ট করলাম ইনসিডেন্ট, আমরা দেখি আসলে এই আরেকটু পড়লে বুঝতে পারবো যে ইনসিডেন্ট রিপোর্টের জন্য কতটুকু ওই সিস্টেমটা কতটুকু অ্যাপ্লিকেবল হয়। হ্যাঁ বন্নি। স্যার ওই আগের শীটে একটা বললেন যে হচ্ছে ইরর আর হচ্ছে ডিফেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে সেম জিনিস। আমরা প্রথম দিকে যেমন জেনে আসছি ইরর আর ডিফেক্ট টোটালি আবার আলাদা জিনিস, শুধু ইরর আর ডিফেক্ট, বাট যখন ম্যানেজমেন্ট কথাটা থাকতেছে তখন কি সেম জিনিস? অ্যাকচুয়ালি আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্টের ভিতরে এরর ডিফেক্ট সবই আমার কাছে একই জিনিস। আচ্ছা। হ্যাঁ মনে করেন যে একটা বাঘ যদি মানুষ খায়, সে পুরুষ মানুষ খাইছে না মহিলা মানুষ খাইছে জানার দরকার আছে বাঘের? না। ওইরকম। আচ্ছা। তো মানে এররও আমি ম্যানেজ করার জন্য যদি কোনো সিস্টেম রাখি, আমার কাছে এরর আর ডিফেক্ট শুধুমাত্র দেন গ্রসলি আমরা যদি বলতে পারি ফেইলিওর একই জিনিস, ডিফেক্টও একই জিনিস, এররও একই জিনিস, বাট তার কনটেক্সটটা চেঞ্জ হয় হচ্ছে কে ধরেছে তার উপরে। যেমন আমরা যদি ফেইলিওর বলি, এটা তো কাস্টমার এন্ডে লাইভ যখন চলতেছে তখন আমরা বলি এটাকে ফেইলিওর। যদি ওই একই ঘটনা আমাদের ডেভেলপমেন্টে হয় আমরা বলছি ডিফেক্ট। যদি যদি প্রোগ্রামার যদি কোনো বাগ পাই, প্রোগ্রামার বলছে দিস ইজ অ্যান এরর, সে আর ডিফেক্ট বলে না। ডিফেক্ট কে বলছে? টেস্টাররা বলছে ডিফেক্ট, আই গট এ ডিফেক্ট। হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফেক্ট ইন ইয়োর কোড বা এই মডিউল। তখন প্রোগ্রামারকে যখন আমরা বলি যে রিপোর্ট করলাম এটা ডিফেক্ট আছে, প্রোগ্রামার তখন কি করে? এরর খুঁজে বের করে। ওই এরর মানে কি? এরর হচ্ছে প্রোগ্রামারদের ভুলগুলা হচ্ছে এরর। আর এই এররের জন্য যখন ম্যানিফেস্টেশন হচ্ছে টেস্টারের কাছে, তখন এটা হয়ে যাচ্ছে ডিফেক্ট। আর এই সেম ঘটনায় যদি হয় কাস্টমারের কাছে যায়, সেটাকে আমরা বলছি ফেইলিওর। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, দেন ডিফেক্ট ম্যানেজমেন্টের মধ্যে শুধু সিস্টেম না, এটা কিছু কালচারও আছে। কালচারটা কি আমাদের দেখতে হবে, ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে জড়িত বা স্টেক হোল্ডার কারা। প্রথম হচ্ছে টেস্টার। টেস্টারের কাজ হচ্ছে এক্সিকিউট করা, ডিসকভার করা এবং রেকর্ড করা। কোথায়? টেস্ট প্রোটোকলে। টেস্ট প্রোটোকল মানে কি জানো? স্যার লগ। টেস্ট লগ। Then enter defects or incident. Enter incident into a database. That is incident management system. That is problem report. তার মানে এখন থেকে আমরা বুঝলাম যে টেস্টাররা যখন এক্সিকিউট করার পর কোনো ডিফেক্ট হবে, সেইটা যার ভিতরে ইনপুট দেবে সেটাই হচ্ছে আমাদের ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যাতে করে এটা যদি এমনি এক্সেলে বানাই দিতাম তাহলে কতটুকু আর হতো। আমি যদি এমনি মেল করে দিতাম যে তোমার এটা ডিফেক্ট পড়েছে, ডিফেক্ট হয়েছে, এটা এমএস ওয়ার্ডে ডকুমেন্ট টাইপ করে নিয়ে আমি সেন্ড করলাম মেল, হ্যাঁ সিসিতে রাখলাম ম্যানেজারদের যে আমি ডিফেক্ট রিপোর্ট করেছি, তাহলে ওটা কি হতো? ম্যানুয়ালি আমরা হ্যান্ডেল করতে হতো। কিন্তু আমি যদি এক্সেলে পাঠাতাম না, তাও একটা এক্সেল শিটে আছে, আচ্ছা ওখান থেকে কিছু ক্যালকুলেশন ভবিষ্যতে করা যেত। কিন্তু আমি যদি এটার মধ্যে সফটওয়্যার ইউজ করতাম, তাহলে হয়তো ডিফারেন্ট ডাইমেনশন থেকে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারতাম। টেস্ট ম্যানেজার থাকবে। টেস্ট ম্যানেজারের কাজ কি হবে? ইভ্যালুয়েট দ্য প্রবলেম রিপোর্ট। তার মানে যখনই একটা ডিফেক্ট রিপোর্ট হয়, ম্যানেজার সেটাকে কি করবে? প্রবলেমটা ইভ্যালুয়েট করবে। প্রবলেমটা ইভ্যালুয়েট করবে। দেন ইভ্যালুয়েশনটা কি আসলে, যে এটাকে আসলে ফিক্স করার মতো উপযুক্ত নাকি উপযুক্ত না, এটাকে আমরা করব এখন না করব না, সেই ডিসিশনটাও আগে আমরা দিয়ে দিতে পারি। ধরে নেন টেস্টারের জায়গায় যদি আমি, টেস্টার বলতে এখানে শুধুমাত্র আমরা যারা এক্সিকিউট করছি টেস্টার এরকম না, কাস্টমার এখান থেকেও আসতে পারে একটা ডিফেক্ট।
তো সেই ডিফেক্টটা কি আমি এই সময় ফিক্স করব কি করব না, ম্যানেজার উইল ডিসাইড। যেমন আপনাদের বলছিলাম যে ওই যে আমেরিকার ওই হোন্ডা কোম্পানির অ্যাক্সিডেন্টের কথা, না স্যার বলেন নাই। আচ্ছা আমার যে লাস্ট যে কি বলে টেস্ট অটোমেশন নিয়ে যে ট্রেনিংটা করেছিলাম, উনি দিল্লির একজন টেস্টার আসছিল আইএসটিকিউবি থেকে, নাম হচ্ছে তরুণ বঙ্গ। তো উনি ছিলেন হচ্ছে মাইক্রোসফটের টেস্ট ম্যানেজার, সিয়াটলে বসতো, বিল গেটস যে বিল্ডিং এ বসতো সেই বিল্ডিং এ ওনার অফিস ছিল। তো উনি এখন হচ্ছে ইয়ের টেস্টার, কি বলে অ্যাডোবি, কি বলে ওটাকে, আর ডিজাইন যে অটো, সরি ফটোশপ ফটোশপ, ইলাস্ট্রেটর এইগুলার। হুম, ওই অ্যাডোবি তো ওরে না, ফটোশপ ইলাস্ট্রেটর। জি হ্যাঁ স্যার, অ্যাডোবি অ্যাডোবেরই তো প্রোডাক্ট। অ্যাডোবি, হ্যাঁ। তো ওখানকার টেস্ট ম্যানেজার উনি এখন। তো তো ওনার কিছু এক্সপেরিয়েন্স আমাকে শেয়ার করছিল। সেটা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডের প্রবলেম, একটা ডিফেক্ট, যেটা 6 বছর আগে রিপোর্ট করেছিল। উনি চাকরি ছেড়ে দিয়ে যখন চলে আসছে ইয়ে থেকে, এটা কোন সালে ছিল মনে হয়, আপনার 13-14 সালের দিকে হয়তো চাকরি ছেড়ে দিয়ে আসছে মাইক্রোসফটের। তো উনি আমাকে বাংলাদেশে আসছিল হচ্ছে 2019 সালে। তো ওই ওই রিপোর্টটা, হ্যাঁ, উনি যে একটা রিপোর্ট করেছিল, একটা ডিফেক্ট রিপোর্ট করেছিল, সেটা ছিল একটা মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন ডায়লগ বক্সের একটা ডিফেক্ট। ডিফেক্টটা হচ্ছে আসলে মজার একটা ডিফেক্ট, এবং উনি রিপোর্ট করেছিল 6-7 বছর ধরেও ওই প্রবলেমটা সলভ করে নাই মাইক্রোসফট, জানার পরেও। কেন করে নাই সেটার জন্য আসলে দুইটা গল্প আমি বলি সবসময়, দুইটা ঘটনা। করে নাই এবং উনি আমাদের সামনে দেখিয়েছিল প্রবলেমটা, আমরাও টেস্ট করে দেখলাম হ্যাঁ প্রবলেম আছে। কিন্তু এখন আমি আবার কিছুদিন আগে একটা ব্যাচের স্টুডেন্টকে দেখাতে গিয়ে পাই নাই, তার মানে অলরেডি সলভ। হুম, সেটা ভিডিও করা থাকলে ভালো হতো, বাট এখন আমি দেখাতে পারবো না। ওটা আমি 2019 সালে উনি বলার সাথে সাথে আমি টেস্ট করছি, ওই ক্লাসরুমে বসেই টেস্ট করে দেখলাম যে হ্যাঁ প্রবলেম। সো প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা হচ্ছে যদি কোনো একটা ফাইলের নাম, ডকুমেন্ট ফাইলের নাম 256+ ক্যারেক্টার আপনি যদি দেন, মানে একটা ফাইলের নেমের সাইজ যদি 256 এর বেশি হয়, তাহলে প্রবলেমটা হচ্ছে ওপেন ডায়ালগ বক্সে। আপনি নর্মালি ধরেন আপনি ডেস্কটপে বা একটা ফাইলের লোকেশনে গিয়ে ডাবল ক্লিক করলেন, এমএস ওয়ার্ডে ওপেন হবে, ফাইন, কোনো সমস্যা নাই। তার মানে যখন কি বলে ওয়ার্ড লোড হয়, সেই সময় যদি আমি ফাইল দিয়ে লোড করি তাহলে কোনো সমস্যা, কোনো ডিফেক্ট নাই। কিন্তু আমি আগে ওপেন করেছি ওয়ার্ড, এমএস ওয়ার্ড, তারপরে আমি ফাইলে ক্লিক করে ওপেন ডায়ালগ বক্সে গিয়ে সিলেক্ট করে যখনই আমি ওপেন দিতে গেছি তখন করাপ্টেড ফাইল, এটা সেটা অনেক মেসেজ দিচ্ছে। সো দ্যাট ওয়াজ ডিফেক্ট। বাট 6-7 বছর ধরে সেটা সলভ করে নাই। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পল ছিল হচ্ছে হোন্ডা কোম্পানির একটা গাড়ি। হোন্ডা কোম্পানির একটা গাড়ির সিরিজটা আমি মনে নাই এই মুহূর্তে। একটা কেস হয়েছিল আমেরিকায়, সেটা হচ্ছে একটা লয়ার মহিলা, উনি গাড়ি চালাতে গিয়ে বেশ ভালো স্পিডে গাড়ি চলছিল, হঠাৎ করে ব্রেক করার দরকার হয়েছিল, উনি ব্রেকে চাপ দিয়েছে আর অ্যাক্সেলারেশন হয়ে গেছে। তার মানে দিয়েছে ব্রেকে প্রেস করার সাথে সাথে যদি অ্যাক্সেলারেটরে চাপের কাজটা হয়ে যায় তাহলে তো কনফার্ম অ্যাক্সিডেন্ট, কারণ সে তো থামাতে চাচ্ছিল গাড়ি। যাই হোক, উনি বেঁচে যাওয়ার পরে উনি কেস করছে হোন্ডা কোম্পানির নামে, তো প্রুফ করতে পারছে এবং তাকে প্রায় কত $1 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে। প্রবলেমটা ছিল আসলে গাড়ি তো আসলে হার্ডওয়্যার থেকে কিন্তু সফটওয়্যার বেশি। আমরা বাংলাদেশে যত অটো, যে সমস্ত কার চালাই, সবকিছু কিন্তু সফটওয়্যারে চলে। হ্যাঁ, তো ইভেন আপনার মাঝে মাঝে ফ্ল্যাশ করতে পারেন আপনি ওই যে ফ্যাক্টরি রিসেট করার জন্য,
দেখবেন যে ড্রাইভিং সিটের ওই ইয়ে নিচে কি বলে স্টিয়ারিং হুইলের নিচের দিকে একটা পয়েন্ট আছে, যেখানে ডাটা কেবল লাগানো যায়। ওখান দিয়ে আপনি ওই গাড়ির অপারেটিং সিস্টেম থেকে শুরু করে পুরো সফটওয়্যার সিস্টেমটা আপনি নতুন করে চেঞ্জ করতে পারেন, রিইনস্টল করতে পারেন। তো যাই হোক, ওই গাড়িটাতে সমস্যা ছিল। এরপরেও ক্ষতিপূরণ দেওয়ার পরেও হোন্ডা সেটাকে ফিক্স করে নাই। কেন ফিক্স করে নাই? এটা হচ্ছে মূল কাহিনী। ফিক্স করতে তার যে রিগ্রেশন টেস্ট করা লাগবে, যত জায়গায় চেঞ্জ করা লাগবে, এবং দুনিয়াতে যতগুলো ওই ব্র্যান্ডের গাড়ি আছে সবগুলো গাড়িতে যদি আবার ইনস্টল করতে হয়, হ্যাঁ, তাহলে ইটস টেন্ডস টু ইম্পসিবল বিলিয়ন ডলারের কাজ। বুঝতে পারছেন? এটা যখন হবে বিলিয়ন ডলারের কাজ। সো ওনারা কেন করলো না? মানুষের মৃত্যু হয়ে গেছে, উনি বেঁচে গেছে বলে কেস করছে, কিন্তু উনি তো না বাঁচলে তো কেস করতো না, তাই না? তো উনি দেখলো, মানে হোন্ডা যেটা দেখেছে যে 2 লাখ অ্যাক্সিডেন্ট হলে একজন বাঁচতে পারে, তার মানে 1:2 লাখ। তাহলে যদি এরকম হয় 2 লাখ অ্যাক্সিডেন্ট করার পরে একজন যদি মারা যায়, মানে একজন যদি জীবিত থাকে, যদি কেস করে, তাহলে তাকে এরকম ধরেন আমি যদি $10 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হয়, সেটা হচ্ছে বেটার। কারণ টেস্ট করতে গিয়ে আরো অনেক জায়গায় কোনো ডিফেক্ট যদি ধরা পড়ে, ওটা নিয়ে আসলে হ্যান্ডেল করা খুব টাফ। সো আমরা কোনটা ফিক্স করব কি করব না, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল ডিসিশন। যখন আপনার কোনো সিস্টেম লাইভ চলে যায়, আর সেটা যদি মাল্টিপল কাস্টমারের কাছে চলে যায়, তাহলে এটা অনেক বড় একটা ডিসিশন হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো? জি জি স্যার। জি জি স্যার। কিন্তু তারপরও মনে হচ্ছে যে একটা মানুষের জীবনও তো অনেক বেশি মূল্যবান। সেটা এখন একটা মানুষ, যে আমি মানুষ, আমার কাছে আমার লাইফ অনেক মূল্যবান। কিন্তু ওইটাই, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে বন্যির লাইফটা যে বন্যির কাছে ইম্পর্টেন্ট, এটা আমরা জানি, কিন্তু সেটা হুন্ডা কোম্পানির কাছে ইম্পর্টেন্ট না। কিন্তু বন্যির লাইফটা যে বন্যির কাছে ইম্পর্টেন্ট, সেটা বন্যি বুঝার আগে বন্যি মরে যাবে। হয়ে যাবে। সো মানে বিষয়টা হচ্ছে অনেকগুলা জিনিস আমরা কিন্তু রেশনালি চিন্তা করা উচিত। সেটা কি, ধরেন এটা ডিফেক্ট, আরো কিছু ডিফেক্ট তৈরি করে হয়তো আমরা টেস্ট করে ধরতে পারলাম না, ওর থেকে আরো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হইতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, এরকম অনেক আছে, কাহিনী আছে। রুহিন, একটু বন্ধ করেন আপনার, মনে হয় মোবাইলে আছেন। যারা মোবাইলে আছেন তারা কথা না বলে মেসেজ দিয়েন, মোবাইলে ইকো হয় বেশি। যেমন ধরেন আমি একটা বাড়ি থেকে আসার সময় গাবতলির কাছাকাছি এসে, এই যে মধুমতি মডেল টাউনের অপোজিটে নাইট কোচে আসতেছিলাম, ভোর ভোর বেলায় এসে দেখি যে একটা গাড়ি ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে। ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে, আর প্যাসেঞ্জাররা নৌকায় করে, কারণ ধান ক্ষেতটা হচ্ছে পানির ভিতরে, নৌকায় করে গাড়ি থেকে নামিয়ে ইয়েতে নিয়ে আসছে, ডাঙায়। কি হয়েছিল? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট কি, ড্রাইভার ঘুমায় গেছিল। হঠাৎ করে যখন টের পাইছে যে গাড়ি তো কাত হয়ে গেছে, তখন ড্রাইভার, একে বলে দক্ষতা, এটাই বলে অভিজ্ঞতা। ড্রাইভার যদি নভিস ড্রাইভার হতো তাহলে অ্যাক্সিডেন্ট করে মারা যেত সবগুলা। কারণ ড্রাইভার নভিস হলে যেটা করতো সেটা হচ্ছে ও ডান দিকে ঘুরে আবার রাস্তায় ওঠানোর চেষ্টা করতো, আর তখনই গাড়িটা পল্টি খেত। কিন্তু এক্সপেরিয়েন্স ড্রাইভার কি করেছে, ওর একদম বাম দিকে ঘুরিয়ে সোজা নামাই দিছে। এইটাই হচ্ছে গতি। দেখেন, ড্রাইভার কিন্তু হিউরিস্টিক, আমরা বলছিলাম না এক্সপেরিয়েন্সড বেস টেস্টিং এ হিউরিস্টিক শব্দটা। জি স্যার। ড্রাইভার গতিসূত্র জানে না নিউটনের, কিন্তু ড্রাইভার তার অভিজ্ঞতা থেকে জানে যে গতিসূত্র না জানলেও জানে যে এখন ডান দিকে ঘুরালেই গাড়ি পল্টি খাবে। সে করলো, নামিয়ে দিল।
অনেক অ্যাক্সিডেন্ট আছে বাংলাদেশে। মনে করেন যে আপনাকে যদি এখন বলি, সামনে একটা বাচ্চা ছেলে, আপনার গাড়ি চলছে 100 কিলোমিটার স্পিডে, আপনি যদি এখন ব্রেক করেন তাহলে 30 জন লোক মারা যাবে, আপনার 30 জন প্যাসেঞ্জার নিয়ে চালাচ্ছেন, কি করবেন? ওই বাচ্চাকে মেরে ফেলতে হবে। বন্যি কেমন লাগছে শুনতে? 30 জনকে বাঁচানো আর একটা বাচ্চাকে বাঁচানো। স্যার একটা ছোট্ট একটা জিনিস বলি, মানে আমি সরি ইন্টারাপ্ট করতেছি, বলেন। ছোট্ট একটা এক্সপিরিয়েন্স মানে একটু শেয়ার করি। আপনি স্যার যেটা বললেন যে হলো মানে আমার মনে হয় ড্রাইভারদের এটা বোধহয় বোধহয় একটা হিডেন লই আছে, যে আপনি রাতে যদি ড্রাইভিং করেন, মেইনলি বেসিক্যালি হচ্ছে হাইওয়েতে, ঢাকাতেও এটা আমার মনে হয়, আপনি আছেন গাড়িতে, আপনার সাথে কোনো মেম্বার থাকতে পারে, প্যাসেঞ্জার থাকতে পারে, অথবা নাও থাকতে পারে, কিন্তু ফর ইউর ওন সিকিউরিটি আপনার সামনে যদি কোনো মানুষ এসেও দাঁড়ায়, তার উপর দিয়ে চালাই দিয়ে চলে যেতে হবে আপনার। তো ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে, ঠিক আছে, কিন্তু এটা আপনার ওন সিকিউরিটির জন্য। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই। কোনো এক রাতের বেলাতে, এটা আপনার 2017 এর সময় মনে হয় স্যার, আমরা রাতের বেলাতে আমরা কক্সবাজার যাচ্ছিলাম স্যার, ঠিক আছে, কোনো কারণে আমাদের এটা এটা হলো আপনার কিসের কিতে মুন্সিগঞ্জের গজারিয়া থানাতে স্যার প্রায় এই ডাকাতি কেসটা হয়, যে রাতের বেলাতে আপনার গাড়ির নিচে কোনো কিছু একটা ফাটায়, অথবা আপনার সামনে এসে মানুষ দাঁড়ায় থাকবে, কোনোভাবে আপনার গাড়ি থামাইতে হবে, ঠিক আছে। তো ইন দ্যাট কেস, এবং ওই সময় আমি ড্রাইভ করতেছিলাম, এবং আমি একটা মানুষের বাড়ি মেরেই চলে গেছি, ঠিক আছে। কারণ রাতের বেলাতে যেটা হয় স্যার, ম্যাক্সিমাম ক্ষেত্রে গজারিয়া ওই জায়গাটাতে, গজারিয়াতে হয়, এলেঙ্গাতে হয়, আপনার মানিকগঞ্জে আরিচাতে যাওয়ার সময় মানিকগঞ্জে হয়, রাতের বেলাতে স্যার মানুষ এসে আপনার সামনে দাঁড়ায় থাকবে, 2-3 জন মানুষ। বড় বাস দেখলে এরা সরে যায়, কিন্তু প্রাইভেট কার দেখলে আপনার দাঁড়ায় থাকবে, নড়বে না, এবং এদের উদ্দেশ্যটাই থাকে হলো ডাকাতি করার। এবং আমার গাড়ির ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও আমরা দাঁড়াই নাই। পরে একটা পেট্রোল পাম্পের সামনে যা দাঁড়াইছি, পেট্রোল পাম্পে আমরা বলছি, ওইখানে কিছু পুলিশও ছিল মনে হয়, ওদের রিপোর্ট করছে, ওরা বলছে যে যা করছেন ভালো করছেন, কিছু করার নাই স্যার। এখানে আপনার প্যাসেঞ্জারদের আপনার আগে যান বাঁচাইতে হবে। এবং ওইখানে স্যার পরবর্তীতে পেপারে অনেক ঘাটাঘাটি করার পর দেখছি যে ওই জায়গাতে স্যার আসলেই ডাকাতি হয় রাতের বেলাতে। আপনার গাড়িটা থামাবে, এবং তারা গাড়ি চুরি করে, গাড়ি ডাকাতি করে না তো কিছু করে না, কিন্তু মেম্বারদের আপনার মোবাইল ফোন, টাকা, এইটা সেটা অনেক কিছু নিয়ে কোপটোপ মাইরা চলে যায়। না, কারেক্ট। বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই ধরনের হাইওয়েতে সিকিউরিটি নাই, এইসব দেশে আবার এগুলো ঝামেলা নাই, হাইওয়েতে মুরগিও যেতে পারে না। আমাদের দেশে স্যার আপনার নর্মাল যে এখন যে মাওয়া যে হলো কি হয়েছে, রাস্তা হয়েছে কত সুন্দর ফ্যান্টাসিক রাস্তা, রাত 1টার পরে মোটামুটি 2-1টা ডাকাতি হয়। আপনার গাড়ির মধ্যে কি মারবে, ইট মারবে, গাড়ির মধ্যে ডিম মারবে। ডিমের কাহিনীটা আমি জানি না, এটা অনেকেই বলে ডিম মারে, কিন্তু ইট যে মারে এটা ডেফিনেট ট্রু, ইট মারবেই। এবং আপনি যখন গাড়ি থামাবেন, কারণ মাওয়া রোডটাতে আবার প্রবলেম হইতেছে কি স্যার, আপনার কোনো এক্সিট নাই। এক্সিট বলতে হইতেছে হলো, এক্সিট নেওয়ার পর যে আমি একটা কোনো পাওয়ার সরি কোনো পেট্রোল পাম্প অথবা কোনো জায়গাতে যে আমি রাখবো, দেখবো আমার কোনো প্রবলেম হয়েছে নাকি, আপনার কিছু করার নাই। হয় আপনার একবার মাওয়াতে যা থামাইতে হবে, নাইলে আর আর কোনো ওয়ে নাই। এইগুলা স্যার হয় বাংলাদেশে, এটা স্যার কমন প্রবলেম। এগুলা কি আসলে মানে পুলিশ পেট্রোল এগুলো থাকে না রাতে? স্যার এবার স্যার আরো মজার কাহিনী বলি স্যার। আপনি যে পুলিশ পেট্রোলের কথা বললেন, নরমালি স্যার সার্জেন্টরা তো আপনার হলো কেস দিবে, এইটাই স্বাভাবিক, কনস্টেবলরা তো কিছু করে না। সার্জেন্টরা আপনার গাড়ি থামাবে, একটা জায়গাতে ব্যারিকেড থাকবে, দেখবে, কাজ দেখবে, কেস দিবে। রাতের বেলাতে স্যার হচ্ছে হলো ডাকাতরা এই কনস্টেবলদের ড্রেস পরা রাস্তা ধরে পিস্তল নিয়ে, ফেক পিস্তল নিয়ে, রিয়েল রাইফেল না, ফেক রাইফেল নিয়ে বসে থাকে। ওদের দেখলে আরো বড় মানে জিনিস এটা ছিল, ওদের দেখলে ওদের উপর দিয়ে গাড়ি চালা যেতে হবে, পুলিশের উপর দিয়ে, পুলিশের উপর দিয়ে। এবার পরে বিচার হোক এটা পুলিশ ছিল না ডাকাত ছিল। আচ্ছা, কারণ রাতের বেলাতে স্যার কোনো পুলিশের কোনো ইস্তেহার নাই যে হলো যে আপনার রাস্তাতে আপনার গাড়ি থামায় চেক করবে। একমাত্র ব্যারিকেড দিয়ে নির্দিষ্ট আপনার জায়গা থাকবে, ব্যারিকেড থাকবে, ওই জায়গাতে পুলিশ পেট্রোল আপনাকে চেক করবে। মানে যেখানে লাইট টাইট জ্বালানো থাকবে, যেখানে লাইট টাইট জ্বালানো থাকবে, সামনে পেট্রোল পাম্প থাকবে, যাতে ড্রাইভাররাও যাতে আশ্বস্ত ফিল করে, ওকে ফাইন, দিস ইজ দ্য রাইট প্লেস অর দ্য সেফ প্লেস ফর স্টপিং দ্য কার। কিন্তু রাস্তার মধ্যে পুলিশ বন্দুক উঁচাইলো অথবা হাত তুললো, ওদের উপর দিয়ে গাড়ি চালায় চলে যেতে হবে। ভালো নলেজ।
দেখি আমি দেশে ফিরবো তো, তা আবার তো খুব ব্যাড এক্সপিরিয়েন্স স্যার আসলে। ওকে। তানভীর ভাই এগুলো কি শোনাচ্ছেন? হ্যাঁ ভাই, বাইকারদের আর গাড়িওয়ালাদের এইভাবেই যাইতে হয় রাতের বেলাতে হাইওয়েতে, বাইরে হবো না। কিছু করার নাই। তো আপনাদের বলি যে ওই কি বলে, আমি ইনশাল্লাহ নভেম্বরের ফার্স্ট উইকে আসতেছি। অলরেডি আই হ্যাভ সাবমিটেড মাই রেজিগনেশন লেটার। হ্যাঁ, কি বলে, একদম আমার বার্থডের দিন ইচ্ছা করে বার্থডেতে দিলাম। মানে ওই দিনই চুজ করলেন কেন? 27 তারিখে আমি ডিনকে বলছিলাম যে আমি, না 26 তারিখে বলছিলাম যে ডিনকে যে আমি আসলে থাকবো না। তো ডিন সব শুনে আমাকে বলল যে হ্যাঁ, তোমার আটকানো যায় না। উনি বুঝতে পারছে আসলে। আমি বললাম যে দেখো, ফ্যামিলি ছেড়ে এতদিন আমি আসি, এটা তো একটা, এটা ঠিক হচ্ছে না আমার। তো তারপর বললাম যে দেখো, তোমাদের এখানে যা ইনকাম আমার পুরো ফ্যামিলি এটা কাভার করে না, আমার বাচ্চাদের পড়াশোনা সবকিছু মিলে বিদেশের মাটিতে। তৃতীয়ত হচ্ছে এরকম একটা ভিসা জনিত ভিসার উপর দাঁড়িয়ে ফ্যামিলি নিয়ে আসার মতো ভালনারেবল ডিসিশন আমি নিতে পারি না। চতুর্থ পয়েন্ট দিচ্ছি যে আমার মা ইচ্ছা করেছে আমি ফিরে যেতে, আর আমার মার ইচ্ছাই হচ্ছে আমার জন্য হুকুম। আর কিছু বলতে পারবে? না, কিছু বলার নেই। তো আমি দেখলাম যে রেজিগনেশন রেডি করছি 27 তারিখে, কিন্তু দিতে গিয়ে না, কালকেই দিই, কালকে আমার বার্থডে, কালকেই হচ্ছে আমি রেজিগনেশন দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। ওকে, আমরা যেটা দেখছি টেস্ট ম্যানেজার কেন বললাম আমি ইভ্যালুয়েট দ্য প্রবলেম রিপোর্ট। ইভ্যালুয়েট করবে কেন? ইভ্যালুয়েট করবে এই জন্য যে এটা ফিক্স করা উচিত কি অনুচিত, এই স্প্রিন্টে করবে নাকি নেক্সট স্প্রিন্টে। অনেক ধরনের ডিসিশনের ব্যাপার আছে। আমরা ডিফেক্ট রিপোর্ট করার সাথে সাথেই যে করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। ম্যানেজার আরো কিছু কাজ আছে। অ্যাসাইন প্রায়োরিটি টু দ্য এরর্স। যদি দেখে যে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি, কোনটা পরে, অ্যাকর্ডিংস উইথ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার, তাদের উপর ভিত্তি করে প্রায়োরিটি সেট করে। অ্যান্ড রাইট ওয়ার্ক প্রোগ্রেস রিপোর্ট অন দ্য বেসিস অফ কারেন্ট স্টেট অফ কারেকশনাল ওয়ার্ক। যে ডিফেক্ট ফিক্সিং হলো তার উপর একটা প্রোগ্রেস রিপোর্টও লেখে হচ্ছে টেস্ট ম্যানেজার। দেন চেঞ্জ কন্ট্রোল বোর্ড, সিসিবি, মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইভ যেগুলো ইমপ্লিমেন্টেড প্রজেক্ট। চেঞ্জ কন্ট্রোল বোর্ড একটা বোর্ড মতো, শুধু ম্যানেজারও না, বেশ অনেকজনই থাকে স্টেক হোল্ডার যারা, তাদের মিলে আসলে দেখা হয় যে কি করে এরা ডিসাইড অন দ্য চেঞ্জ অব রিকোয়ারমেন্টস অ্যান্ড দেয়ার প্রায়োরিটিস। যদি চেঞ্জ রিকোয়ারমেন্টস কিছু আসে তাহলে তারা ডিসাইড করে। কারণ শুধু টেস্ট ম্যানেজার যদি নিজে ডিসিশন দিত, যদি কোনো রকম ঝামেলা হতো, দোষটা কিন্তু শুধু টেস্ট গ্রুপের মধ্যেই পড়ে যেত। সো এই জন্য এখানে কাস্টমার, প্রজেক্ট ম্যানেজার, তারপরে হচ্ছে আর কোনো যদি ম্যানেজমেন্টে কেউ থাকে তাদেরকে নিয়ে এসে অ্যানালিস্ট নিয়ে মোটামুটি একটা চেঞ্জ কন্ট্রোল বোর্ড তৈরি করা, যারা বেসিক্যালি এই ডিসিশন গুলা নেবে কম্বাইন্ডলি। যেমন আমরা মেডিকেল বোর্ড বসে চিকিৎসা করে না, ওরকম আর কি। মানে স্যার ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবে। ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবে, কারেক্ট। এরপরে হচ্ছে ডেভেলপার, যারা আসলে ফিক্স করে। তো তাদের কাজ কি, তারা অ্যানালাইজ করে ফেলিওরটাকে, লোকেট করে, তারপর ডিবাগিং and correct the errors in accordance with the assigned priority, perform all approvals। তার মানে এরপরে যা কিছু আছে সব অ্যাপ্রুভাল গুলোকে পারফর্ম করে। These tasks are performed in an iterative manner। কিরকম? প্রথমে টেস্টার, দেন টেস্ট ম্যানেজার, দেন চেঞ্জ কন্ট্রোল বোর্ড, দেন ডেভেলপার, দেন আবার টেস্টার মানে হচ্ছে আবার রিটেস্ট, হ্যাঁ, অর রিগ্রেশন টেস্ট। তো এই সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকে। লাইভ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও
ইভেন যেটা রোল আউট হয়ে গেছে কাস্টমারের সে একই কথা। স্যার ছোট্ট একটা কোশ্চেন ছিল, এই সিসিবি মেম্বার কারা থাকে এখানে? তো সবাই তো সিসিবি বাদে তো সবাই তো কভার করতেছে, অন্যান্য যারা মেম্বার টেস্টার টেস্ট ম্যানেজার, তো সিসিবির মেম্বারটা কারা থাকে? সিসিবির মেম্বার বলতে যারা মনে করেন যে স্টিয়ারিং কমিটি গঠন করি না আমরা, জি এরকম তার ভিতরে ধরেন টেস্ট ম্যানেজার থাকবে, প্রজেক্ট ম্যানেজার থাকবে যদি কন্টিনিউয়াস প্রজেক্ট হয়, আর যদি অলরেডি ইমপ্লিমেন্টেড হয় তাহলে কাস্টমারের একজন থাকবে, তারপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থাকবে, বা ওই সময় যারা ম্যানেজ করছে আর কি, সার্ভিস ম্যানেজমেন্টে যারা আছে তারা থাকবে। হ্যাঁ, টেকনিক্যাল স্কিল কয়েকজন থাকতে পারে। এটা এটা হচ্ছে যে আপনাদের ইচ্ছা যে কাকে কাকে রাখা উচিত, যাদের উপর ভিত্তি করে, যাদের কথার মূল্যায়ন করে আমরা চেঞ্জ রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করব বা অ্যাপ্রুভাল দেব। স্যার কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ভিতরেও তো স্টেক হোল্ডার থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে। বড় প্রজেক্ট হলে তো অবশ্যই থাকতে পারে। ছোটখাটো প্রজেক্টে হয়তো আমরা এত কিছু করি না, অত ফর্মালিটিস করি না, না করে হয় কি আলোচনা করে দিয়ে দিলাম, আমরা জানি না যেটা চেঞ্জ কন্ট্রোল বোর্ড। জি স্যার। তো এটা একটা আল্টারনেটিভ ওয়েতে চলবে। দেন এই যে ইনসিডেন্ট রিপোর্টের ফরম্যাটটা কেমন, স্ট্রাকচারটা কেমন? ইনসিডেন্ট রিপোর্ট ডেসক্রাইবস দ্য ফেলিওর, নোটস ইটস কজ। এটার উপরে ধরেন এক লাইনের উপরে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে যে টেস্টাররা কি বলে কজ কি জানে কোনো ডিফেক্টের? জানে না। কজ জানে না, কজ জানবে হলো ডেভেলপাররা। টেস্টাররা শুধু জানে হচ্ছে ডিফেক্ট আজ পাওয়া গেছে। টেমপ্লেটস অফ দ্য ইনসিডেন্ট রিপোর্ট, টেমপ্লেট এরকম, আমরা রিপোর্টের মধ্যে যেগুলো রাখবো সেটা হচ্ছে ইনসিডেন্ট ডেটা, যেমনটা ইউনিক নাম্বার। প্রত্যেকটা ইনসিডেন্ট রিপোর্টের একটা ইউনিক নাম্বার থাকবে। এই ইউনিক নাম্বারটা কেন? কারণ এটা নিয়ে আমি ট্রেসেবিলিটির মধ্যে নিয়ে যাব, যে কোনো একটা ইনসিডেন্ট রিপোর্ট করেছে, অনেকে বলতে পারেন টিকিট নাম্বার, এরকম জানেন টিকিট নাম্বার ইস্যু ট্র্যাকিং সিস্টেমে। সো ওরকম একটা নাম্বার থাকবে, টেস্ট অবজেক্টের নামটা থাকবে, ভার্সনটা থাকবে। হ্যাঁ, এনভায়রনমেন্ট, কোন টেস্ট এনভায়রনমেন্ট আমরা টেস্ট করেছিলাম সেটা থাকবে। নেম অফ দ্য ইনসিডেন্ট রিপোর্ট, অথর, কে এই রিপোর্টটা করছে, এবং ডেট অ্যান্ড ফার্স্ট অকারেন্স, প্রথম কোন সময় এটা ঘটেছিল। একই ঘটনা সামনেও ঘটতে পারে, তখন আমরা ওই রিপোর্ট ওইটার উপরে, ওই রেকর্ডের উপরে আমরা আপডেট করব যে নেক্সট টাইম আবার কবে ঘটলো, যাতে ওই ট্রেসিবিলিটিটা এবং হিস্টোরিটা থাকে। এরপরে ক্লাসিফিকেশন অফ ইনসিডেন্ট, এরর ক্লাস, এরর স্টেট অ্যান্ড প্রায়োরিটি। হ্যাঁ, আমরা এইভাবে ক্লাসিফাই করতে পারি, যেমন এরর সিভিরিটির উপর ভিত্তি করে, যে এররের সিভিরিটির উপরে। তারপরে হচ্ছে এরর স্টেট, এখন কোন অবস্থায় আছে ইনসিডেন্টটা, নিউ নাকি রিটেস্ট অবস্থায় আছে, নাকি সার্ভিলেন্স অবস্থায় আছে, কি অবস্থায় আছে। আর হচ্ছে প্রায়োরিটি, অ্যাসাইনমেন্ট অফ আর্জেন্সি বলা হয়, মানে হচ্ছে কোনটা আগে করব কোনটা পরে করব। প্রায়োরিটি সেট করার জন্য সাধারণত এক একজন এক এক রকম ভাবে দিতে পারে, যেটা আপনি বুঝবেন যে কোনটা দিলে ভালো হয়। কেউ বলে হাই প্রায়োরিটি, কেউ লো প্রায়োরিটি, কেউ মিডিয়াম প্রায়োরিটি। সো আমি মালয়েশিয়ার একটা কোম্পানির সাথে যখন ড্যাফোডিলের সিস্টেম বানাচ্ছিলাম, তখন ওদের একটা টুলস ইউজ করছি, তো ওদের টুলস এর জন্য ওরা একটা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আমাকে রিপোর্ট করার জন্য আমাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দিছিল, যে তোমার যেগুলো সমস্যা হবে এখানে রিপোর্ট করবা। তো ওখানে প্রায়োরিটির ক্ষেত্রে ওরা যে ফিল্ডগুলো রেখেছিল সেটা হচ্ছে মানে এরর সিভিরিটির উপর ভিত্তি করে আসলে আমার প্রায়োরিটি হয়। এটা সাধারণ একটা বিষয়, কিন্তু এমন হতে পারে সিভিরিটি বেশি হলেও আমি নাও করতে পারি, কারণ কাস্টমার যদি বলে যে এখন এটা না ওইটা করেন, তাহলে আমার সিভিয়ার যতই হোক না কেন আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না।
তো ওরা সিভিরিটি বা প্রায়োরিটি যাই বলেন, ওরা ক্যাটাগরিটা এরকম করেছিল ক্লাসিফিকেশনটা, যে প্রোডাকশন অন প্রোডাকশন, তারপরে অন ডেভেলপমেন্ট, আর হচ্ছে কি বলে জাস্ট এনি টুলস রিলেটেড, এই তিনটা ক্যাটাগরি তৈরি করেছিল। টুলস মানে হচ্ছে ওরা একটা স্টুডিও আমাকে দিয়েছিল যেটাতে আমি সফটওয়্যার তৈরি করতাম। ধরে নেন আপনি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও অথবা ভিএস কোড নিয়ে কাজ করেন আপনি, তো ভিএস কোড আপনি মাইক্রোসফটের কাছ থেকে কিনেছেন ধরেন, তো আপনি যখন কিনেছেন তার মানে হচ্ছে আপনি সমস্যায় পড়লে মাইক্রোসফট দেখার কথা। যদি আপনাকে সার্ভিস এগ্রিমেন্ট থাকে তাহলে আপনি কি রিপোর্ট করবেন? আপনার প্রোডাকশন বন্ধ। আর যদি এটা হয় একটা ওয়েব সার্ভার যদিও, তাহলে কি হবে? আপনার ওয়েব সার্ভার বন্ধ থাকলে, সমস্যা হলে তো প্রোডাকশন বন্ধ। তো প্রোডাকশন বন্ধ মানে হচ্ছে হাই সিভিরিটি, মানে ওরা তখন চিন্তা করে উইদিন আ ডে প্রবলেম সলভ করতে হবে ক্লায়েন্টের। আর যদি দেখেন না স্টুডিও সমস্যা মানে হচ্ছে ডেভেলপমেন্ট আটকে আছে, তাহলে ওরা হয়তো বলতে পারে 2 দিন পরে আমরা দিচ্ছি তোমাকে, 1 দিন বন্ধ রাখো, অসুবিধা নেই কাজ। টাইপ অফ, হ্যাঁ, এটা আপনাদের মতো করে ক্লাসিফিকেশন করবেন। দেন আমরা বলেন টেস্ট ইনসিডেন্টের ভিতরে সামারি তো থাকে না? এটা হচ্ছে এটা নিয়েও মনে এর আগে একবার কথা বলেছিলেন না, সামারি? না স্যার, ওটা তো টেস্ট কেসের ছিল। হ্যাঁ, টেস্ট কেসের ক্ষেত্রে তো ওরকম। এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, এখন আপনি সামারি বলতে এখানে কি বোঝাচ্ছেন? হতে পারে টেস্ট অবজেক্টটাই সামারি, তার নেম, ভার্সন এবং টেস্টের স্টেপ গুলা জানাই দিচ্ছেন। সামারি বলতে আর কোন কি ফিল্ড, মানে আপনি বলেন তো সামারিতে কি লেখেন? সামারিতে মেইনলি যে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া হয় হ্যাঁ, মানে শর্ট ডেসক্রিপশনের থেকে আমি যদি এই যে লং রেফারেন্স ডকুমেন্ট ইয়াগুলো উল্লেখ করে দেওয়া হয়। আচ্ছা, আমরা দেখি এর ভিতর আপনারটা কভার করে কিনা। এই যে এই পেজে ডিটেল ইনসিডেন্ট রিপোর্ট মে ইনক্লুড ডেসক্রিপশন, কি থাকবে? টেস্ট কেস প্রোভাইডস অল ডিটেল অ্যাবাউট প্রিকন্ডিশনস, যে টেস্ট কেস সম্পর্কে বলা থাকবে, কোন টেস্ট কেসটা আমি চালিয়েছিলাম তার যে প্রিকন্ডিশন, পোস্ট কন্ডিশন, এই সমস্ত কিছু বলা থাকবে। এরর রেজাল্ট থাকবে, ফেইলিওর মোড, যেমন ইউজিং ডেসক্রিপশন অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড রেজাল্ট কোনটা। এরপর ডেসক্রিপশন অফ দ্য ডেভিয়েশনস টু এনাবল রেজলিউশনস, যেমন ইনক্লুডিং রিপোর্টস, স্ক্রিনশটস, অ্যাপ্লিকেশন এরর মেসেজ, ডিটেল মানে হচ্ছে ভিডিও টিডিও করে দিতে পারেন যে আসলে কিভাবে রিপ্রোডিউসিং এর জন্য। এরপর হচ্ছে ক্রস রেফারেন্স অফ দ্য রিলেটেড রিপোর্টস, এই রিপোর্টের সাথে অন্য কারো কোনো ক্রস রেফারেন্স আছে কিনা, যেটা রিগ্রেশনের মতো চিন্তা করতে পারেন। আরেকটা হচ্ছে কমেন্টস, সে আপনি এই কমেন্টস এর মধ্যে আপনার সামারিটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কারেক্টিভ মেজার্স টেকেন, মানে কি বুঝছেন? এটা হচ্ছে ফিউচারে আপনার ডাটাবেসটা আরো এনরিচ হবে। তাহলে ধরেন আপনি ডিফেক্ট রিপোর্ট করেছেন, ডিফেক্ট রিপোর্ট যারা ফিক্স করেছে ডেভেলপাররা, তারা যদি স্টেপটা বলে দেয় যে হাউ আই হ্যাভ কারেক্টেড দ্য প্রবলেম, সেটা যদি বলে দেয়, ভবিষ্যতে আবার যদি হয় তাহলে অন্য প্রোগ্রামার এসেও দেখতে পারে, আচ্ছা দেখি তো এর আগে একবার হয়েছিল, উনি কি করেছিল। হ্যাঁ, দেখবেন বাংলাদেশে যারা এইচপির ভেন্ডর, ড্যাফোডিল, তারপরে আর কারা যেন আছে যারা এইচপির কম্পিউটার সিস্টেম নিয়ে আসলে যারা ভেন্ডর ইয়ে করে, সেলার বলেন বা ভেন্ডর বলেন, তাদের কাছে এইচপির একটা ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে, এবং এইচপির যত ডিফেক্ট এ পর্যন্ত হয়েছিল সমস্ত ডিফেক্ট যেইভাবে তারা লিখে রাখছে, এবং কবে ডিফেক্ট হয়েছিল তার থেকেও বড় যে ব্যাপারটা, কারেক্টিভ মেজার্স আসলে কি কি নিয়েছিল। এখন হয় কি, বাংলাদেশের ভেন্ডররা কোনো ডিফেক্ট নিয়ে আপনি যাবেন, আপনার ল্যাপটপের সমস্যা, ওরা তাড়াতাড়ি করে খুঁজবে, ডাটাবেজে খুঁজে দেখবে সলিউশনটা কি ছিল, হট করে ওটাতে চলে যায়। তার মানে একদম হ্যান্ডি করে রাখছে ওরা। সো এইচপির সার্ভিস সেন্টার গুলা খুবই রিচ ওই জন্য।
সো আপনার যদি এই ডিফেক্ট রিপোর্টটা যদি আস্তে আস্তে মানে এমন একটা পর্যায়ে যায়, তখন দেখবেন যে অনেকেই সহজ হয়ে যাবে কাজ করতে আপনার ডিফেক্ট ফিক্স আপ করার জন্য। হুম। এরপরে হিস্টোরি লগ, টাইম এন্ড ইউজার পারফর্ম চেঞ্জেস and most system automatically track changes in the life cycle of the incident. তার মানে ইনসিডেন্টের পুরো লাইফ সাইকেলে আমি এই সিস্টেমের মধ্যে দেখতে পাবো। এগুলোর উপরে কিন্তু কোশ্চেন আসবেই, অতএব ফরম্যাটটা মনে রাখেন ঠিক মতো। নাও এরর ক্লাস এন্ড প্রায়োরিটিজ। এরর প্রায়োরিটিজ যেমন ধরেন এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছে সিভিরিটির দিক থেকে। ক্লাস যেমন বলা হচ্ছে ক্রিটিক্যাল এরর, মেজর এরর, মিডিয়াম এরর, মাইনর এরর। ইজিলি 3 and 4 ক্লাস হতে পারে, ইচ্ছা আপনি হয়তো তিনটার মধ্যে রাখতে পারেন, অথবা নামগুলো আপনি অন্যরকম চেঞ্জ করে দেন ইচ্ছা। Bias of the classification can be influenced by the product usability. এটা কি বলে? ডকুমেন্ট DIN, ডকুমেন্ট আইডেন্টিফায়ার না এটা যে ডিট, এটা কি যে জার্মানির একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, নিচে দেখেন লেখা আছে ডাটস ইনস্টিটিউট ফর নার্সিং। ডচ মানে ডচ, জার্মানিজ ল্যাঙ্গুয়েজ ডচ। হ্যাঁ হ্যাঁ, আমি পড়তে পারছি না এই জন্য। Deutsches Institut für Normung। জার্মানিতে যা লাগছে দেখে তো মনে হচ্ছে যে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার এই টাইপের কিছু হতে পারে। আমরা তো লাস্টের ওয়ার্ডটা দেখে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এটা একটা রেফারেন্স নাম্বার ইউজ করেছে ওরা। ক্লাসিফিকেশনটা আসলে ইনফ্লুয়েন্স করে প্রোডাক্টের ইউজিবিলিটিকে। যদি আমি বলি ক্লাসিফিকেশন ক্রিটিক্যাল কোনো একটা এরর, তাহলে আমরা সেভাবে দেখব। আমি যদি এখন কোনো একটা অসুস্থতাকে যদি বলি এটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তার মানে দেখবেন যে আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলি না এটা নর্মাল, দেখবেন যে ক্যান্সার রোগী ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, then priority takes into account the effect of the failure, the impact of the program functionality. প্রায়োরিটিটা হচ্ছে এই যে প্রোডাক্টের ফাংশনালিটি যদি ইম্প্যাক্টেড হয়, তারপরে যদি ইম্প্যাক্ট অন দ্য প্রজেক্টের উপর যদি কোনো ইম্প্যাক্ট হয়, অথবা কাস্টমার এন্ডে, তাহলে এক ধরনের প্রায়োরিটি হতে পারে। Possible to provide the immediate fix or correct the problems within next release. আসলে সিভিরিটিটা বা প্রায়োরিটিটা এমন যে আমি ঠিক আছে আর্জেন্ট যদি হয়ে যায়, তাহলে আমি হয়তো বলবো যে এটা প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু হলে আর্জেন্ট এটা করে দেন, না তো সব প্রোডাকশন আটকে আছে। তো প্রায়োরিটি রুলস দ্য আর্জেন্সি অফ দ্য কারেকশন। প্রায়োরিটি রুলস হচ্ছে আর্জেন্ট, আমি তাহলে মানে সিভিরিটি হচ্ছে ক্রিটিক্যাল, আর এটা হচ্ছে প্রায়োরিটি হচ্ছে আর্জেন্ট, মোস্ট আর্জেন্ট যে বলেন, বা খুদার কসম আর্জেন্ট বলতে পারেন। স্যার বলেন। আর এই প্রায়োরিটির উপর ডিপেন্ড করে কি সিভিরিটি দেয়া হয়? যে এটা সাধারণত প্রায়োরিটিটা না, ব্যাপারটা হচ্ছে কি জানেন, প্রায়োরিটি আর সিভিরিটি হচ্ছে আপনি বুঝলেন যে আপনার একটা প্রবলেম হয়েছে, এটা সিভিয়ার প্রবলেম। আচ্ছা, আর প্রায়োরিটিটা হচ্ছে যে আমি তাড়াতাড়ি চাচ্ছি কোনটা। এখন মনে করেন যে আপনার কোনো প্রবলেম হলে সেটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, না? আর যদি অন্যজনের সিভিয়ার প্রবলেম হয়, আপনার কাছে কি প্রায়োরিটি হাই হয়? না। তো তার মানে কি দুইটা হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, সিভিরিটিটা প্রায়োরিটিকে ইনফ্লুয়েন্স করে। যেমন আমি যদি এখন যদি দেখি যে আমার হচ্ছে হয়তো নর্মাল সর্দি কাশি হয়েছে, আমি হসপিটালে আসি আর একজন করোনা রোগী বেড পাচ্ছে না, তা আমি দেখলাম তার তো ক্রিটিক্যাল অবস্থা, সে তো মারা যাবে। তা আমি তার প্রায়োরিটিকে আমি একটু মূল্যায়ন করলাম, তাকে দিলাম যে ঠিক আছে তুমি থাকো, আমি অ্যাডমিশন নেব না। বুঝতে পেরেছেন? জি স্যার। আর্জেন্সিটা হচ্ছে ডিপেন্ড করে, কিন্তু তারপরেও আবার ডিপেন্ড করে হচ্ছে কার হচ্ছে তার।
স্যার জিনিসটা কি এরকম না যে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যারের হোম পেজে কোনো একটা কোম্পানির নাম আছে, মানে নামটা যদি স্পেলিংটা ভুল থাকে, এটা সেভিরিটি নাই বা প্রায়োরিটি কিন্তু খুবই হাই হবে। কারণ আমি যখন সাইটটাতে ঢুকবো, ঢোকার সাথে সাথে দেখতেছি কোম্পানির নামটাই ভুল আছে, যেটা হাইলাইট হচ্ছে সবার সাথে। না এটাকে আপনি প্রায়োরিটি হাইস্ট দিতে হবে, সেভিরিটি না। সেভিরিটির দিক থেকেও আপনি হাইয়েস্ট বলতে পারেন যদি আপনি বলেন যে না ইটস স্পেলিং মিস্টেক, মানে মান সম্মান তো গেল। না এটা এই জন্য তো প্রায়োরিটি হাই থাকবে। আর এটা সেভিরিটি হচ্ছে কোথায় কোথায় আমার এটার ইম্প্যাক্টটা পড়তেছে, কত বড় একটা ইম্প্যাক্ট পড়তেছে আর কি। ওই তো আপনার ইম্প্যাক্ট আপনি বুঝতে পারছেন না যে লোগোর ইম্প্যাক্টটা কোথায় হতে পারে। আপনার বিজনেস লস হয়ে যেতে পারে $1 বিলিয়ন, তখন কি করবেন? হ্যাঁ এটাও ঠিক আছে, তাই না? এই জন্য আসলে এটাও এগুলো ঠিক আছে, এগুলো কন্টেক্সচুয়াল। বুঝতে পারছি। হ্যাঁ এটা কন্টেক্সচুয়াল আসলে। আচ্ছা, আমরা আমাদের যে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেভিরিটি আমরা তখনই আমরা কাউন্ট করি যখন কোনো একটা সফটওয়্যারের ক্ষেত্রে কোনো একটা ফাংশনে বা কোনো একটা পেজে ইফেক্ট পড়ে আর একটা বাগ ক্রিয়েট করে, সেক্ষেত্রে আমরা সেভিরিটি বলি আর কি। সেটাই সেভিরিটি বলি না আর কি। ওটা তো নরমালি বলবোই, এই জন্য আমি বললাম যে সিভিয়ারিটিটা প্রায়োরিটিকে কিছুটা ইনফ্লুয়েন্স করে, কিন্তু সব সময় নাও করতে পারে। সেটা ধরেন এটার উপরে ক্রিটিক্যাল টাইপের একটা কোশ্চেন করা যেতে পারে, যেটা আপনি এমন একটা সিনারিও দিয়ে বলে দিল যে আপনি কোনটা করবেন। হতে পারে যে আপনার ক্রিটিক্যাল ইস্যুটাকে আর অ্যাড্রেস করা দরকার নাই, তখন আপনি দেখবেন যে প্রায়োরিটিটাকে দেখবেন। আবার কোন সময় দেখতে পারেন যে না ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে ওইটা, ওদের প্রায়োরিটি অন্যটা হলো আমরা এটাকেই আমরা প্রায়োরিটি দিব আপাতত। এই জন্য আবার স্যার সেভিরিটি ক্ষেত্রে আরেকটা হইতে পারে কি, যেমন কোনো একটা আপনার সাইটের টার্মস এন্ড কন্ডিশন ফুটারে, টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে একটা পেজ আছে, সেই পেজের ভিতরে আরেকটা পেজ আছে, ওখানে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক দিলে দেখা যায় আমার পুরো সফটওয়্যারটা ক্র্যাশ করে। কিন্তু ওই লিংকে যাওয়ার জন্য মানুষ ওখানে সচরাচর যাবে না, তো ওই ক্ষেত্রে ওটার সেভিরিটি কিন্তু হাই বা প্রায়োরিটি কিন্তু লো পাবে। তখন ওই যে প্রবাবিলিটি রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে, হ্যাঁ রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস ওটা প্রায়োরিটি পাবে। হ্যাঁ তো রিস্ক ম্যাট্রিক্স যেটা আছে বা রিস্ক অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টে যে নাম্বারটা তৈরি হবে সেটা যদি আপনার দেখা যায় যে প্রবাবিলিটি অফ অকারেন্স ভেরি লো বাট হাই সিভিরিটি, এটা আবার ওই যে রিস্ক নিয়ে পড়লাম না যে প্রবাবিলিটি অফ অকারেন্স ইনটু ইম্প্যাক্ট, তো সেই হিসাবে আপনি গুণফল যদি আপনার ওদিকে বড় হয় তাহলে আপনি করবেন, আর নাহলে করবেন না। তো এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টরের উপর ভিত্তি করে কিন্তু ইজিলি ক্যালকুলেট করা যায় নিউমেরিক ভ্যালু দিয়ে। তো সিভিয়ারিটি প্রায়োরিটি দুইটাই কি আমরা টেস্টাররা সিলেক্ট করি নাকি সিভিয়ারিটি টেস্টাররা সিলেক্ট করি আর প্রায়োরিটিটা ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট সাইডে যে পিএম থাকে উনি সিলেক্ট করে? আচ্ছা সেটিং এর ব্যাপারটা না যে কোনটা ক্রিটিক্যাল আর কোনটা, এটা অ্যাকচুয়ালি স্যার আমি বলতে চাচ্ছি সিভিয়ারিটি এন্ড প্রায়োরিটি। তো সিভিয়ারিটিটা আপনি মানে কারা সিলেক্ট করে, টেস্টার, আর হচ্ছে প্রায়োরিটিটা কি ডেভেলপার সাইড থেকে কেউ করে? হ্যাঁ সিভিয়ারিটি সিলেক্ট করে হচ্ছে টেস্টাররা, কারণ হচ্ছে সে যখন টেস্ট করছে জানে যে কোন জায়গাটা কোনটাতে ক্রিটিক্যাল আমরা বলছি কোনটা, এটা টেস্টাররা সাধারণত করে। আর এটা হচ্ছে প্রায়োরিটি সেট করে হচ্ছে যে ম্যানেজার, দেখলাম না এর আগে। জি স্যার, সে তো টেস্ট ম্যানেজার করবে তাই না? স্যার আমরা যখন কোনো একটা বাগ রিপোর্ট করি জিরাতে বিভিন্ন ফরম্যাট থাকে, এর আগে যখন কাজ করছিলাম জিরাতে, ওখানে টেস্টার যিনি আছে, যিনি বাগটা রিপোর্ট করতেছে, উনি কিন্তু প্রায়োরিটি এবং সিভিরিটি দুটোই সেট করে দেয়। কারণ যখন বাগটা পোস্ট করে ওখানে ফরম্যাটে থাকে ওইভাবে যে ওয়ান ম্যান শো। হ্যাঁ যে এটা যে ওয়ান ম্যান শো, আপনি নিজেই টেস্টার নিজেই ম্যানেজার। আপনি যদি প্রায়োরিটি সেট করেন তাহলে যদি আরেকজন যদি বলেন না সব টেস্টারই যদি প্রায়োরিটি হাই দিয়ে দেয় তাহলে কোনটা নেবে? সো পরবর্তীতে টেস্ট ম্যানেজার তো ই করবে আর কি, হ্যাঁ ডিসিশন এইজন বলছে অ্যাসাইন প্রায়োরিটি, টেস্ট ম্যানেজার বলছে অ্যাসাইন প্রায়োরিটি টু দ্য এরর, হ্যাঁ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড কাস্টমার। আপনি সিভিয়ারিটি যেটা সেট করলেন, ম্যানেজার আবার ওটা দেখবে যে এতগুলো টিকিটের কোনটা প্রায়োরিটি কিভাবে দেওয়া যায়। হ্যাঁ ওটা হইতে পারে জি। ওইটা আমরা করে বেসিক্যালি স্যার ওই যে আমাদের যে জিরাটা যখন আমরা রিপোর্ট করি ওখানে একটা দেয় থাকে, আমরা ওই যে ওটা না দিলে কিন্তু আবার আপনি আবার সাবমিট করতে পারতেছেন না, সেটা তো টুলস এর ব্যাপার। ওই টুলসটা মনে করেন আপনি একটা ইউজ করেন বলে ওটার মতো করে চিন্তা করলে হবে না।
হতে পারে জিরা নেক্সট ভার্সনে এটা ইমপ্লিমেন্ট করছে, সেখানে আপনি নাই, ওটা হতে পারে না। আর হ্যাঁ ওইটাই হয়েছে স্যার, আগে এটা পাইতাম, এখন আর পাই না। এখন জিরা হয়তো দেখছে যে ম্যানেজাররা সাধারণত হ্যান্ডেল করে না জিরা, তো আমরা নিজেরাই করে দিই, টেস্টাররাই কথা টথা বলে নিয়ে। তো প্রায়োরিটি জিরা তো ওরা কনফিগার করে ফেলতে পারে আর কি, মানে এখানে এটা ম্যান্ডেটরি, এখানে ম্যান্ডেটরি, জিরাতে তো তো কোনো রুলস নাই। কনফিগারেশন যদি হয়তো করা নাই, তাদের জন্য হয়তো হচ্ছে না, এরকম হতে পারে। তো প্রায়োরিটি বুঝতে হলে আসলে কার কাছে বুঝতে হবে? প্রায়োরিটি বুঝতে হলে কাস্টমার এন্ড প্রজেক্ট ম্যানেজার। কেন এই দুইজনই হচ্ছে খুব ক্রুশিয়াল লোক। কেন? কাস্টমারই তো মানে তারই তো দরকার, তাই না? সে প্রায়োরিটি না দিলে কি টেস্ট ম্যানেজার বা টেস্টার কি বলতে পারবে যে কোনটা আগে করো কোনটা পরে করো? কাস্টমার হচ্ছে 1 নম্বরে, দ্বিতীয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। কারণ কোনটা আগে করলে প্রজেক্টের জন্য ভালো হবে এটা প্রজেক্ট ম্যানেজার জানে। যেমন আপনাদেরকে ওই নর্থ সাউথের গল্পটা বলেছিলাম না কোনটা স্যার, যে আপনি যখন উবারে গাড়ি চালাতেন তখন? না না স্যার, এটা বলা হয়নি স্যার। নর্থ সাউথ হচ্ছে কি, আমার নর্থ সাউথের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আমার কাছে বেশ কয়েকবার আসছে আমাদের ড্যাফোডিলের সিস্টেমটা দেখার জন্য। কারণ নর্থ সাউথের যে কি বলে একাডেমিক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ছিল না আসলে, এখন আছে কিনা জানি না। তো ওরা বেশ দুবার, একবার মেলাতে দেখছে আমার কাছে, বেসিসে দেখছে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে আসছিল, এসে দেখছে। তো ওরা একটা টেন্ডার দিল, ওদের সফটওয়্যার লাগবে। তো আমি টেন্ডারের প্রিবিড মিটিং এ গেছিলাম। তো প্রিবিড মিটিং এ গিয়ে আমি একটু জ্যামে পড়ে গেছিলাম, লেট হয়ে গেছিল যেতে। তো সবার পিছিয়ে বসছিলাম আমি। বাংলাদেশে মোটামুটি সফটওয়্যার কোম্পানিগুলো বেশ অনেকজনই গেছিল, আমি সবার চেহারা দেখি নাই পেছনে বসার কারণে। তো যখন আলোচনা শুরু হলো, আলোচনা আগে থেকেই হচ্ছিল, আমি তার পরে গেছি। তো একজন বলতেছে যে প্রথমে আপনি HR দিয়ে শুরু করেন। হ্যাঁ, HR দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে গুছিয়ে নিয়ে টোটাল জিনিসটা একসময় হয়ে যাবে। আরেকজন বলছে যে, আরেকটা কোম্পানি বলছে, মানে সফটওয়্যার কোম্পানি বা যারা ভেন্ডর হিসাবে গেছে, তারা বলতেছে যে প্রথমে আপনি ডাটা সেন্টার আগে ঠিক করতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে সিস্টেমটা বিল্ড আপ করবেন। এরকম এক একজন এক এক রকম প্রস্তাবনা দিচ্ছে। তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের যে প্রফেসর হেড, উনি বলল যে থামেন আপনারা, আমার কথাটা বুঝেন। ভাত চেনেন? ভাত সবাই তো স্যুপ। ওই যে স্টুডেন্টরা টাকা দেয়, আর সেই টাকা দিয়ে আমাদের বেতন দেয়, আর আমরা সেটা দিয়ে ভাত কিনে খাই। তো আমাদের দরকার হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার ডাটা সেন্টারের দরকার নাই, আপনার ওই HR সিস্টেমও দরকার নাই। কে দিতে পারবেন বলেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম? একজনও কথা বলেন না, সব চুপ। তা আমি পিছন থেকে একটু হাত তুললাম, সবাই তো আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আপনি কি করছেন না করছেন। এরপর কথা বলা শুরু করলাম যে ড্যাফোডিলে আমি 2008 সাল থেকে এ পর্যন্ত চালাই আসতেছি। প্রায় তখন ছিল কত, 15,000 স্টুডেন্ট আমার। হ্যাঁ, লাইভ চলতেছে এখনো। তো মজার ব্যাপার হলো যে প্রায়োরিটি দেওয়ার জন্য আসলে প্রায়োরিটি কি করে বুঝবেন? কাস্টমারের প্রায়োরিটি দেখছেন কিভাবে প্রায়োরিটি বুঝাইলো ভাত দিয়ে। সো প্রায়োরিটি সেট করতে হলে আপনাকে অ্যাড্রেস করতে হবে যে হু ইজ দ্য রাইট পারসন টু গিভ ইউর প্রায়োরিটি। কোন কাজ আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোন কাজ করা লাগবে না। হ্যাঁ, দেন আমরা এরর স্টেট নিয়ে মোটামুটি এতগুলো স্টেট বলা যায়। যে কোনো একটা এরর বা ডিফেক্টের স্টেট কি আমি যখন রিপোর্ট করলাম, নিউ নাকি ওল্ড, মানে এর আগে একবার হয়েছিল কখনো নাকি একদম টোটালি নিউ, সেটা আপনি দিতে পারেন। এই এররটা কি ওপেন করা হয়েছে কোনোভাবে, যে রিপোর্ট প্রবলেম রিপোর্ট কনফার্ম বাই দ্য ম্যানেজার, যে এটা আসলে কি ডিফেক্ট। কারণ ম্যানেজার যদি বলে না দিস ইজ নট এ ডিফেক্ট,
ডিসকার্ড করে দিতে পারে। সো এটা ওপেন করছে কিনা, সরি ম্যানেজার, এরপরে রিজেক্ট করছে কিনা, যে রিপোর্ট কি বলে প্রবলেম রিপোর্ট রিজেক্টেড বাই দ্য ম্যানেজার আর দ্য ডেভেলপার্স, যে এটা কোনো এটা ডিফেক্ট না, দিস ইজ নট আপ টু দ্য মার্ক, রিজেক্ট করতে পারে। এরপরে ইন্সপেকশন আছে, ডেভেলপার্স ট্রাইজ টু আইডেন্টিফাই এরর্স, তার মানে হচ্ছে ডিবাগিং প্রসেস চলতেছে অনগোয়িং। এটা সার্ভিলেন্স স্টেটে থাকতে পারে, কিরকম এরর ক্যানট বি রিপ্রোডিউসড, মানে আপনি যে ডিফেক্ট রিপোর্ট করেছেন দিস ইজ নট আপ টু দ্য মার্ক, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে হতে পারে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এরর কারেকশন চলতেছে, এবং এরপরে আপনাকে ফিরে দিয়েছে আবার টেস্টারের কাছে, তো রিটেস্ট হচ্ছে। দেন ফাইনালাইজ, ফাইনালাইজ মানে হচ্ছে কনফার্ম, রিটেস্ট করে আমি কনফার্ম করলাম দিস ইজ ফিক্স অর নট, দ্য ডিফেক্ট ইজ সলভ, আর এর পরেরটা হচ্ছে নট সলভড, হয় নাই, স্টিল এরর আছে। সো এই হচ্ছে মোটামুটি এররের স্টেট। এই এরর স্টেট যদি সবসময় যদি লাইভ থাকে, অ্যাটলিস্ট ধরেন কাস্টমার এন্ড থেকেও যদি কেউ ডিফেক্ট রিপোর্ট করে, সে কিন্তু দেখতে পায় যে ট্রেসেবিলিটি করে কোন জায়গা আছে এখন আমার 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 ইস্যুটা কোথায় গেল, কত দূর আছে। সো ওইটারই গল্পটা ডায়াগ্রামেটিক্যাল অ্যাপ্রোচে দেখানো আছে। Then only a tester can make an error as finalize. দেখেন ফাইনালাইজ করতে পারে শুধুমাত্র টেস্টার। কিভাবে করতে পারে? ইস্যুটা যদি রিপ্রোডিউস না হয়, না, রিপ্রোডিউস মানে হচ্ছে কিন্তু আলাদা জিনিস। রিপ্রোডিউস মানে হচ্ছে আপনি রিপোর্ট করার পরে ডেভেলপার রিপ্রোডিউস করতে পারে, ডেভেলপার খুবই মানে রিটেস্ট করে যদি ফিক্স হয় আর কি। হ্যাঁ, রিটেস্ট করে যদি ইস্যুটা দেখে যে ফিক্স হয়ে গেছে, একমাত্র তখনই ফাইনালাইজ করতে পারে টেস্টার। ইউজুয়ালি টেস্ট ম্যানেজার ডিসাইডস ইফ অ্যান এরর, বলেন, মানে রিটেস্ট করে কনফার্মেশন টেস্ট করে দেখলো যে ওকে আছে, ফাইনালাইজ করলো, কিন্তু ওইটার জন্য কোনো যদি সাইড এফেক্ট হয় এটা কনফার্ম করতে হবে না রিগ্রেশন নাকি? ওটা ওর মধ্যেই পড়ে যায়, আপনার তো করতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট ওই ইস্যুটা তো রিটেস্ট করলেন আপনি। আচ্ছা, ওটার পরবর্তী অ্যাকশনটা কি হবে না হবে সেটা তো হচ্ছে পরে তো সুযোগ আছে, বাট অ্যাটলিস্ট আমি বললাম যে ওকে আমি যে রিপোর্ট করেছিলাম আমি বুঝে পাইছি, ঠিক আছে, বাদ বাকি কাজ তো আপনার। আপনি কি রিগ্রেশন টেস্ট করবেন কি করবেন না, এই সমস্ত কাজ তো হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে এখন। আচ্ছা, অ্যাকর্ডিং টু ডকুমেন্টেশন, usually the test manager decides if an error is to be corrected or rejected. Alternatively, the change control board may decide on the correction of an error, taking into account the cost of repair. এটা হচ্ছে ওই যে এর কথা যেটা বললাম, এই কি বলে আমাদের হোন্ডা কোম্পানির গাড়ি, যে কস্ট অফ ডিফেক্ট যদি বেশি হয়ে যায় তাহলে করবো না আমি ফিক্স, এই ডিফেক্ট নিয়ে চলো। যেমন কারো যদি এমন হয় এমন একটা অসুস্থতা যেটা অপারেশন করলে মরে যাবে, তো তাহলে আমি কি করব, কস্ট অফ ডিফেক্ট অনেক বেশি, তাই না? তাহলে আমরা ডিফেক্ট ফিক্স করব না, না করেই তাকে রেখে দেবো যতদিন বাঁচে। Now all changes including commentaries are to be recorded within the incident management system. যাবতীয় যা কিছু হবে সব ম্যানেজমেন্ট সিস্টেমে থাকবে। So ongoing control on the status of report correction is ensured. Then further test activities can be planned. ওই যে আপনি রিগ্রেশন যদি বলতে চান, sometimes additional test case have to be generated in order to track down the case of a failure. So everything কি থাকবে আমাদের ইনসিডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। Now, report analysis. All error reports are analyzed in systematic manner in order to assess progress of error correction activities, project plan, conformance, and software quality. এই সবগুলো নিয়ে আমরা যখন রিপোর্ট করি, টিপিক্যাল পয়েন্ট অফ
অ্যাটেনশন স্যার, কোথায় তাকানো উচিত আমাদের? তা আমাদের দৃষ্টির পদ্ধতি, এটা পার্সপেক্টিভ অ্যাটেন্টিভ টু ডিটেলস, মনে আছে? পার্সপেক্টিভ অ্যাটেন্টিভ টু ডিটেলস। সো আপনার পার্সপেকশনটা, দৃষ্টিভঙ্গিটাকে দেখাচ্ছে আপনাকে কোন জায়গায় তাকানো উচিত। ইজ a reduction of number of newly found error visible? যে রিডাকশন নাম্বার অফ নিউলি ফাউন্ড এরর, এটা কি রিডিউস হচ্ছে নাকি বাড়ছে? or is the number increasing during project life cycle? এটা একটা দৃষ্টিকোণ। Are particular test objects showing the high number of errors? Are any test objects showing a lower number of average number of errors, lower than? যদি এটা হয় তাহলে কি করা উচিত বলেন তো? দ্বিতীয়টা, যদি হাই নাম্বার অফ এরর্স হয় অথবা এভারেজ থেকে এত নাম্বার কম এরর পাওয়া যাচ্ছে, তাহলে কি করব আমরা? এই দৃষ্টিকোণ তখন আমরা বিলটাকে রিজেক্ট করে দিব, যেটাকে আমাদের ভাষায় যে আমরা বলি টেস্ট অ্যাবর্শন, তাই না? টেস্ট অ্যাবর্শন করব। হাউ মেনি সিভিয়ার এরর্স, হাই প্রায়োরিটি এরর্স আর স্টিল ওপেন? যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে তো রিপোর্ট পাওয়া যাবে, তাই না? হাউ লং ইট ডাজ টেক্স টু ফর অ্যান এরর টু বি ফিক্সড? একটা এরর দিয়ে কতক্ষণ লাগে ডেভেলপারের ফিক্স করতে? এই টোটাল কিন্তু আমি ট্রেসেবিলিটি করতে পারছি, তাই না? আমি রিপোর্ট করা থেকে শুরু করে ফিক্স হওয়া পর্যন্ত ডেটাবেজে কিন্তু টাইম থাকছে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টাইম ফর এরর্স টু বি গেট ফিক্সড? তাহলে টোটাল যতগুলো এরর হয়েছে তার মধ্যে যত টাইম হয়েছে অ্যাভারেজ কত? সো আমি ভেলোসিটি বের করতে পারি, একটা ইয়ের টেস্ট টিমের ভেলোসিটি বা ডেভেলপমেন্ট টিমের ভেলোসিটি বের করতে পারি এই সমস্ত। Incident management tools offer a wide variety of reports on error statistics, যেগুলো আমাদের ইনসাইটফুল একটা দৃষ্টিভঙ্গি দেবে। সো এনি কোয়েশ্চেন? স্যার এই যে এরর অ্যানালাইসিস, এই জায়গায় আমরা এরর কেন ইউজ করতেছি ডিফেক্ট না করে? রোহিনের আজকে কি হলো, কোন সমস্যা? স্যার আমি আসলে এই যে হেডফোন চেঞ্জ করছি, কিন্তু হেডফোন চেঞ্জ করে আমার আসলে এটা ল্যাপটপের প্রবলেম, যে কারণে আমার এই ইয়া থেকে জয়েন করতে হয়েছে মোবাইল থেকে। যে কতগুলো জিনিস একটু ভালো কিনবেন, যেটা যে হেডফোন কানের সাথে জড়িত, এজন্য ভালো সাউন্ড, কতগুলো জিনিস হেডফোন, চশমা, এই জিনিসগুলোকে কোয়ালিটি দিয়ে কেনা উচিত। বলেন আপনি। জি জি স্যার, বলতেছি এইখানে আমরা ডিফেক্ট না করে এরর কেন বলতেছি? এরর রিপোর্ট অ্যানালাইসিস কেন, ডিফেক্ট না? আমরা বলেছিলাম থ্রুআউট দাও আমাদের আসলে জিনিস একটাই, খালি খালি হচ্ছে ডিফারেন্ট লোকের কাছে ডিফারেন্ট। আমরা বলি ডিফেক্ট এর জন্য, আর যখন ডেভেলপাররা দেখে ওটা ডিফেক্ট দেখে না, ডেভেলপাররা দেখে এরর, আর কাস্টমার যখন দেখে সেটা যে ফেইলিওর। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার কিন্তু আমার কোশ্চেন হচ্ছে টেস্টার হিসেবে তো আমি এখানে জাস্ট ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বলতে পারেন ইনসিডেন্ট রিপোর্ট অ্যানালাইসিস। আচ্ছা 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 ঠিক আছে। না স্যার, এইটা ওই যে কোশ্চেনে অনেক সময় কনফ্লিক্ট হয়, যে কোথাও এরর থাকে, ডিফেক্ট থাকে, ফেইলিওরটা বুঝলাম না, জিনিসটা তো একই, ওই যে 6 অঙ্গের হাতে দেখাবো, হাতিকে একজন বলতেছে পিলারের মতো, একজন বলছে পিলার মতো, তাই না? তো এরকম এইটা এররও যা, ডিফেক্টও তা, ফেইলিওরও তাই, বাট কাল পাত্র ভেদে পরিবর্তন হয় নামের, আর কিছু না। বুঝতে পেরেছেন? জি স্যার, একই জিনিস। তারপরে আর কোনো কোশ্চেন কারো? কোশ্চেন? আজকে দেখি চুপচাপ বেশিরভাগ লোকজন, ব্যাপারকে ইফতেখার ভাই কথা বলে না,
তারিকুল ইসলাম কথা বলে না, হামিদ ভাই কথা বলে না, তৌকির ভাই কথা বলে না। স্যার থিওরি বেশি তো স্যার। মানে মজা লাগছে না। স্যার কুরবানির গরু খেয়ে সবাই ভার হয়ে গেছে। ও আচ্ছা, গরু খেয়ে ভালো হওয়ার থেকে আসলে রাইস খেয়ে ভালো হয়ে গেছে, গরু খেলে ভালো হয় না। সবার ভিতরে স্যার আসলে দুশ্চিন্তা চলতেছে, বুঝছেন? কেন? পরীক্ষার সামনে পরীক্ষার সামনে সিচুয়েশন কোন দিকে কি হইতেছে না হইতেছে, আত্মীয় স্বজন সব এফেক্টেড হইতেছে, অবশ্যই এগুলা নিয়েই স্যার আসলে আই ডোন্ট নো, মানে আমার ভিতরে এখন এই দুশ্চিন্তাই চলতেছে। আমি আর আমার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আপনারা তো দুশ্চিন্তা করতে পারছেন, আমি তো সেটাও করতে পারছি না। আমার তো একটাই ভয় হচ্ছে, মালয়েশিয়ায় থাকতে যদি কোন রকম দুর্ঘটনা শুনি, যে হাউ টু কন্ট্রোল মাইসেলফ। আল্লাহ মাফ করুক, সবাই ভালো থাকুক। এই জিনিসটা ঠিক ভাই, আসলে দিন কাটতেছে ঠিকই, কিন্তু কেমন যেন আসলে কয়েকদিন থেকেই খুব একটা মানে খারাপ লাগতেছে। ভালো লাগার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভালো লাগানো যাচ্ছে না মনকে, এটাও একটা কথা। কিন্তু মানে আসলেই খুব একটা সবার কাছেই শুনতেছি যে ও এফেক্টেড, ওই এফেক্টেড, খালি নেগেটিভ নিউজ, খালি নেগেটিভিটি। নেগেটিভ নিউজ। এবং কালকে সকালবেলা হঠাৎ করে মানে আমার একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে সাইনাসের, মানে হঠাৎ করে হাঁচি হচ্ছে, এত বেশি হাঁচি হচ্ছে, এখন আমি বুঝলাম না কেন হাঁচি হচ্ছে হঠাৎ করে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো প্যানিক হয়ে আর শরীর খারাপ করে দিয়ে লাভ নাই, তাহলে আমার হাঁচি হলে নর্মালি কি করা উচিত সেটাকে চিন্তা করে করলাম। তো আল্লাহর রহমতে দুপুরের পরের থেকে মানে শাওয়ার টাওয়ার নেওয়ার পরের থেকে আর হাঁচিটা নাই আল্লাহর রহমতে। মানে যে কোনো একটা কিছু হইলেই মনে হচ্ছে যে কিছু হয়ে গেল নাকি, এই যে একটা দুশ্চিন্তা বা সবকিছু মিলে আসলে ভালো ঘর পোড়া গরু, আজ কি যেন আকাশে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বলে না? সেটাই স্যার, এরকমই আসলে বুঝতে মানে এখন পর্যন্ত আমার ছোট বোনটা আমার পরে রেজিস্ট্রেশন করে ও কালকে টিকা পেয়ে গেছে। আমার টিকার ডেট আসছে হচ্ছে 4 তারিখে। তা এখন আমি এই কারণে আরো বেশি ভয় পাইছি যে টিকা নেওয়ার আগে যদি আমি এফেক্টেড হই তাহলে আমি টিকাও নিতে পারবো না। এখন আদৌ আমি এফেক্টেড আছি কিনা সেটাও তো আমি জানি না। এর ব্যাপার না, আল্লাহ ভরসা। এগুলা নিয়ে চিন্তা করে যেখানে আমার কোনো কাজ নাই। একজন বলছে যে আপনি যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়ে যান, রাস্তায় একটা নির্জন রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে বাঘের সামনে পড়ে গেলেন, আপনি কি করবেন বলেন তো? কি স্মার্ট উত্তর হবে বলেন তো? চুপচাপ থাকাই মনে হয় সবচেয়ে কিছুই করার নাই আমার। কিছুই করো না স্যার, আপনি একবার বলছিলেন যে স্যার বাড়ি করবেন, যা ভাই আপনি কি করবেন? আপনার তো কিছু করার নাই। আমি যেমন বলি, আজরাইল যখন আসবে তখন যদি আপনি চিল্লাচিল্লি করেন, লাভ আছে? শুনবেন আপনার কথা? তো বেটার হচ্ছে সালাম দিয়ে বলেন চলো যাই। এই অ্যাটিটিউডটা তৈরি করতে হবে। মৃত্যু এবং রিজিকের ব্যাপারে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, জানেন? দেখছেন কেউ? স্যার ভয়ে ইদানিং ফেসবুকেও ঢুকে না, যদি আমি এমনিতেই ফেসবুকে খুব কম, মানে ওগুলা এত বেশি দেখি যে আরো ফেসবুকেও ঢোকা বন্ধ হয়ে গেছে। আপনাদের একটা আয়াত শুনাই, সূরা ইমরানের 145 নম্বর আয়াত। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। জি স্যার, দিস ইজ ট্রু, এটা তো মৃত্যুর সময় তো লেখা আছে, মৃত্যুর সময় তো লেখা আছে, এত খামাখা টেনশন করে জীবন পার করার দরকার আছে? স্যার সূরা মুনাফিকের লাস্ট আয়াতটা এরকমই অনেকটা, যে সূরা মুনাফিকের লাস্ট আয়াতটা যে আমি ঠিক মনে করতে পারতেছি না, মানে এই দুইটা আয়াতে মোটামুটি কাছাকাছি লেখা আছে। তো সূরা মুনাফিকের লাস্ট আয়াতটা যখন সময় আসবে তখন 1 সেকেন্ডও অবকাশ দেওয়া হবে না। হ্যাঁ, মানে টাইম ইজ টাইম, টাইমের ব্যাপারে কোন রকমের কোনো দেওয়া হবে। অত খামাখা টেনশন করবো কেন আমি? জি স্যার, এটা হলো সবচেয়ে, যে আমার যদি হায়াত থাকে আমার 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আর যদি হায়াত না থাকে আমি 1 সেকেন্ড অতিরিক্ত বাঁচবো না। এটা বিশ্বাস করলে টেনশন কম লাগবে। সেটাই। মুনাফিকের 11 নম্বর আয়াত, সূরা মুনাফিকের 11 নম্বর আয়াত, তাকে আর কোনো অবকাশ মোটেই দেন না, তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত। অবকাশ দেওয়া হবে না। জি, এটা মুনাফিকের দুইটা আয়াত আমিও দেখছি মোটামুটি।
আর স্যার বুখারী শরীফের আপনি যদি বুখারী শরীফের যদি আপনি তকদির চ্যাপ্টারের সেকেন্ড হাদিসটা পড়েন, একেবারে ক্লিয়ার বলা আছে মানুষের 3টে জিনিস 4টা জিনিস হলো মোটামুটি যখন মানুষ মাতৃগর্ভে 40 দিন 3 চলে 120 দিন হয়ে যায়, তখন দিন বাঁচবে এটা ফিক্স হয়ে যায়। সে পুরুষ হবে নারী হবে, কতটুকু রিজিক পাবে এবং কতদিন বাঁচবে, 120 দিন পরে একজন ফেরেশতা একজন লিপিবদ্ধ করে দিয়ে যায়, ফিক্স। ওই বায়োসে লিখে দেয়, বায়োসে হ্যাঁ 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 বায়োসে লিখে দেয়, যাতে করে আর চেঞ্জ করা যাবে না। জি স্যার, এটা হলো বুখারীর সেকেন্ড, থার্ড এবং ফোর্থ হাদিসটা তকদির চ্যাপ্টার। স্যার বায়োস আপডেট করা যাবে না স্যার? ওই বায়োস করা যায় না, ওটা ইপি রম যেটা আছে না, ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটা আমরা পড়ছিলাম ইপি রম, তো ওটা কিন্তু শুধু স্যার ওটা আল্লাহ, ওটা আল্লাহ করতে পারে। ইদানিং কিছু স্কলারের বক্তব্য শুনি মানুষ তার কার্যক্রম দ্বারা তার হায়াত এবং তার রিজিক বাড়াইতে পারে। হায়াত বাড়াতে পারে না, কোন স্কলারই বলতে পারে না যে হায়াত বাড়াতে পারছে। রিজিকের বিষয়টা কি স্যার? রিজিকের বিষয়টা হচ্ছে আপনি পাবেন আপনার জীবদ্দশায় তার 1 টাকাও বেশি পাবেন না। না, এখন রিজিকের বিষয় ধরেন যে আমি কি খাচ্ছি, আমি যদি টাকা দিয়ে নির্ধারণ করি। রিজিক মানে বুঝতে হবে, রিজিক মানে হচ্ছে জীবন উপকরণ বলা হয়, জীবনে যা দরকার সবই হচ্ছে রিজিক। আমরা মনে করি রিজিক মানে খাবার, না। হ্যাঁ, আমার চাকরি, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধব, রাস্তাঘাট, জামা কাপড়, এভরিথিং, কলিগস বলেন, যা বলেন, কিছু আর কি ভোগ করি, যা তো কিছু আমার দুনিয়াতে লাগবে সবই রিজিক। স্যার সুস্থতা রিজিক, স্যার সুস্থতা সবচেয়ে বড় রিজিক। হ্যাঁ, তো ওইটা হচ্ছে কি, আপনি যখন এটা ডিফাইন করে, আল্লাহ ডিফাইন করে থাকে, তখন আপনি ওটা পাবেনই। মজার একটা গল্প সেদিন শুনলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সেটা হচ্ছে যে উনি কোন এক জায়গায় মসজিদে ঢোকার সময় যে যুদ্ধের বর্মটা ছিল, বর্মটা বাইরে রেখে, বাইরে হচ্ছে একজন ভিক্ষুক নাকি ছিল, আমি কোনো হাদিসের কথা বলছি না, এটা গল্পের কথা। তো ভিক্ষুকের কাছে রেখে দিয়ে বলছে, তুমি এটা রাখো তোমার কাছে, আমি নামাজ পড়ে এসে নিয়ে যাব। নামাজ পড়তে পড়তে তার নামাজ সালাম ফেরার পর তার মনে হয়েছে যে ও তো পাহারা দিচ্ছে, ওরে 2 রিয়াল দিয়ে দেবো। বের হয়ে এসে দেখে নাই তো নাই, খুঁজতে খুঁজতে পরে দেখলো না, পাইলো না। পরে একটা ওই বর্ম বিক্রি করে এরকম দোকানে গেছে কেনার জন্য, কারণ তখন তো ওটা হচ্ছে ম্যান্ডেটরি, যুদ্ধ কোন সময় লাগবে, ডাক আসলে তো আর টাইম পাওয়া যাবে না, অতএব ওগুলা হচ্ছে সবসময় কাছে রাখতো মানুষ। দোকানে গিয়ে দেখে তার ওই বর্মটা কিনে ফেলছে। তো বলছে, এটা তো আমার, তুমি এটা কই পেলো? বলে একটা লোক 2 দিরহাম না 2 রিয়াল দিয়ে গেছে, তো যদি তোমার হয় তাহলে 2 রিয়াল দিয়ে দাও, নিয়ে যাও, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললো যে দেখো, আমি তার রিজিকে কিন্তু 2 দিরহাম ছিল, সে বৈধভাবে নিলো নাকি অবৈধভাবে নেবে, এইটা হচ্ছে আমাদের এখতিয়ার। আমরা ইচ্ছা করলে বৈধভাবে নিতে পারি, ইচ্ছা করলে অবৈধভাবে নিতে পারি, কিন্তু আমার নামে যেটা আছে সেটা অন্য কেউ নিতে পারবে না। হাসান আল বাসরির কতগুলো কথা আমার খুব কানে বাজে। সেটা হচ্ছে আপনি এত নিশ্চিন্ত থাকেন কি করে জীবনের ব্যাপারে। তো উনি কতগুলো পয়েন্ট বলেছিল, তার ভিতরে একটা ছিল রিজিক নিয়ে, যে আমার নামে আল্লাহ তাআলা যার বরাদ্দ করেছে সেটা পৃথিবীর আর কারো ক্ষমতা নাই সেটা নিয়ে নেওয়া আমার কাছ থেকে, অতএব এটা নিয়ে আমি টেনশন করবো কেন? মানে যদি আমি না পাই, আরে তোমার নামে যদি থাকে তোমার কাছে এসে এক্ষেত্রে হালাল এবং হারাম রিজিকের ক্ষেত্রে কি এটা বলা হচ্ছে আমাদের চয়েস। এটা তো আমাদের চয়েস, সেখানে তো অবশ্যই আল্লাহ তাআলার দান বলা যায়। আমরা যদি মনে করি রিজিক, যেমন ধরেন রিজিকের হালাল হারাম আবার কি, খাবার যদি বলে যে হারাম খাবার সেটা আলাদা কথা, কিন্তু আমি যদি বলি যে কলা, এটা কি হারাম না হালাল? হ্যাঁ, হারাম হতে পারে যদি ঘুষের টাকায় কেনা হয়, হ্যাঁ সেটাই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আমি কলা খেতে চাই, কারণ হারাম ভাবে খাবো নাকি হালাল ভাবে খাবো সেটা হচ্ছে আমার ডিসিশন। আমি যদি আল্লাহর উপর ধৈর্য ধারণ করি তাহলে হালাল ভাবেই পাওয়া যাবে। আল্লাহ এটা পরীক্ষা করে দেখি তো, ধরেন এরকম আপনার বাচ্চার জন্য আপনি মজার খাবার নিশে রেখে দিছেন, কিন্তু তাকে একটা সাসপেন্স করে রাখছেন, সে তো অধৈর্য হয়ে গেছে, তাই না? অধৈর্য হয়ে গিয়ে হয়তো সে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট করে নিল আপনার কাছ থেকে, তা আপনি খুশি হলেন না।
তা আল্লাহ ওইটা দেখে শুধু, তো তোমার জন্য আমি বরাদ্দ করছিলাম। তাহলে আমরা 15 মিনিটস পরে আবার ফিরে আসি নাকি? জি স্যার। জি স্যার।